তাহলে আরও যদি কারোর কিছু কোশ্চেন থাকে বলো আমাকে, কোথাও কোনো অসুবিধা হলে বলবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে যেটা, যে যতটা পড়িয়েছিলাম, যে ওই যেটা ছিল বেসিক্যালি তোমার পস্টুলেট 2 যেটা, সেই 2টাতে আমরা দেখেছিলাম যে পস্টুলেট 2টা এমন খটোমটো, ইভেন পস্টুলেট 3টাও কিছুক্ষণ পরে দেখবো যে এমন, যে নর্মালি এটা বোঝা যাচ্ছে না। পস্টুলেট 2টার অনেক এক্সপ্লানেশন দরকার, যার মধ্যে ওই কিছু কিছু এক্সপ্লানেশন মানে কিছু কিছু টার্ম সম্পর্কে জানা দরকার, যার মধ্যে 1 নম্বর ছিল ক্লাসিক্যাল অবজারভেবল। সেটা বলেছিলাম যে ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে মানে কোনো একটা রিয়েল ফিজিক্যাল কোয়ান্টিটি যেটাকে মেজার করা যায়, যেমন হচ্ছে পজিশান, মোমেন্টাম, এগুলো, তারপরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এগুলো সবই আর কি ওই ক্লাসিক্যাল অবজারভেবল, এবং তার করসপন্ডিং কিছু আর কি মানে এক্সপ্রেশন দেখেছিলাম। তারপরে ছিল হচ্ছে অপারেটর। অপারেটর কি ছিল? অপারেটর ছিল হচ্ছে একটা বেসিক্যালি অপারেটর হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল অপারেশন বা একটা ম্যাথামেটিক্যাল টুল, যেটা কোনো একটা মানে কোনো একটা ফাংশনের উপর বেসিক্যালি কাজ করে, সেটাকেই বলা হয় যে ওই অপারেটরটা ওই ফাংশনের উপর অপারেট করছে। অপারেট করে একই ফাংশন দিতে পারে, মানে অপারেট করে কোনো একটা মানে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু ইনটু দ্যাট ফাংশন এরকমও ফিরিয়ে দিতে পারে, বা হচ্ছে অন্য কোনো ফাংশনও দিয়ে দিতে পারে। তো সেটা হচ্ছে অপারেটর, যাই দিক না কেন, যে অপারেশনটা হচ্ছে ওই পার্টিকুলার ফাংশনটার ওপর, সেটা হচ্ছে অপারেটর, সেটা দেখেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে লিনিয়ার অপারেটর। হ্যাঁ, তারপরে এটা ছিল অপারেটর, তারপরে ছিল লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর কি? লিনিয়ার অপারেটর দেখেছিলাম যে অপারেটরের মানে অপারেটরের দুটো পার্টিকুলার প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো মেনে চললে তারা লিনিয়ার অপারেটর হবে, এবং সেরকমভাবে বেশ কিছু উদাহরণ দেখেছিলাম। এটা গেল, ঠিক আছে। এইবার আমাদের যেটা প্রশ্ন ছিল যে ঠিক আছে অপারেটর বুঝলাম, এবার আর ক্লাসিক্যাল অবজারভেবল বুঝলাম, এবার আমরা এটাকে কানেক্ট করব কি করে। এইবার নেক্সট যেটা পড়বো যে কি করে আমরা অপারেটর আর ক্লাসিক্যাল অবজারভেবল এই দুটো তো পড়লাম তাহলে, এবং যেহেতু পস্টুলেট 2তে লেখা আছে যে প্রত্যেকটা ক্লাসিক্যাল অবজারভেবলের একটা করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকবে, হ্যাঁ, যেটাকে হারমিশিয়ান হতে হবে, এবং হারমিশিয়ান অপারেটর একটা কমপ্লিট সেট তৈরি করবে। তো হারমিশিয়ান কি, কমপ্লিট সেট কি, এগুলো তো আসবো পরে, এগুলো তো অনেক কিছু করতে হবে এখনও, সেগুলো তো আসবো। কিন্তু তার আগে হচ্ছে যে ক্লাসিক্যাল অবজারভেবলের সাথে এই অপারেটর জিনিসটাকে কানেক্ট করব কি করে। তো নেক্সট যেটা আমাদের প্রশ্ন, যে হাউ টু সেট আপ the quantum mechanical operator corresponding to a classical অবজারভেবল। এইটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। আচ্ছা, এইটার ব্যাপারটা কি, এটা কিছুই না, এটার হচ্ছে মানে স্টেপ বাই স্টেপ যাবো, বা তারপরে বেশ বেশ কয়েকটা করতে করতে আমরা এমনি এগুলো বুঝে যাব যে এটা কি করে করতে হয়। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এটার হচ্ছে 1 নম্বর মানে স্টেপ 1, সেটা হচ্ছে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল, যেমন ধরো পজিশান বা মোমেন্টাম, যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল তাকে প্রথমে আগে কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে নেবো। তাহলে পজিশান যদি হয় তাহলে পজিশানকে তার কম্পোনেন্ট ওয়াইজ হবে এক্স ওয়াই জেড, মোমেন্টাম হলে পি এক্স পি ওয়াই পি জেড এরকম। তাহলে স্টেপ 1 হচ্ছে এক্সপ্রেস দ্য ক্লাসিক্যাল observable in terms of components of position and momentum, that is মানে এরকম হবে in terms of এক্স ওয়াই জেড, অ্যান্ড মোমেন্টামের ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে পি এক্স পি ওয়াই পি জেড এরকম আর কি।
এরকমভাবে ভেঙে নেবো। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা 2 নম্বর হচ্ছে তাহলে আমরা যদি যে অপারেটরটা পাবো সেই অপারেটরকে সবসময় আমরা হচ্ছে ইন টার্মস মানে এক্স মানে পজিশন অথবা মোমেন্টামের কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে নেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এই যেটা এবার এখানে যেটা বলতে হবে যে এই যে এক্স ওয়াই বা জেড যেগুলো বললাম, এই এক্স ওয়াই জেডগুলো তো একটা ক্লাসিক্যাল অবজারভেবল। এই ক্লাসিক্যাল অবজারভেবলের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেইটা লিখে ফেলতে হবে। এবার সেইগুলো হচ্ছে যেটা ও জিজ্ঞাসা করলো, সেই মানে এখানের সেইগুলো বলতে গেলে মানে যেটা ও জিজ্ঞাসা করলো প্রথমে ক্লাসের শুরুতে, এই যে এই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা, সেইটা এখন না মোটামুটি তোমাদের ইনফরমেশনের মতোই মনে রাখতে হবে। এবং এইটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছে পজিশন হচ্ছে মানে সরিঞ্জাস পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা করছি। সরিঞ্জাস পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা সমস্ত এই মানে সব কিছু করছি। তাহলে পজিশন রিপ্রেজেন্টেশনে এই করসপন্ডিং পজিশন অপারেটরের কি আর কি এক্সপ্রেশন হয়, এই করসপন্ডিং মোমেন্টাম অপারেটরের কি এক্সপ্রেশন হয়, সেইগুলো আমাদেরকে এখন ইনফরমেশনের মতোই জেনে রাখতে হবে। তাহলে নেক্সট কাজ হচ্ছে এই প্রতিটা এক্স ওয়াই জেড বা পিএক্স পিওয়াই পিজেডকে তাদের কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ফর্মে লিখে ফেলতে হবে। তাহলে রিপ্লেস এক্স ওয়াই জেড অথবা হচ্ছে পিএক্স পিওয়াই পিজেড বাই দেয়ার রেসপেক্টিভ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস। তার মানে কি হবে? তার মানে এক্স যেটা, এক্স এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর জাস্ট এইটা, এক্স তার মাথায় হ্যাট, এবং এটাই হচ্ছে এর জাস্ট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের ফর্মটা হচ্ছে এক্স, আর কিছু না। কারণ এটা হচ্ছে আমরা পজিশন রিপ্রেজেন্টেশনে কথা বলছি, সরিঞ্জাস পজিশন রিপ্রেজেন্টেশন। ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে ওয়াই হ্যাট যেটা হচ্ছে ওয়াই, তারপরে জেড এর ক্ষেত্রে হবে হচ্ছে জেড হ্যাট যেটা হচ্ছে জেড। এইগুলো হচ্ছে অপারেটর সাইন, ঠিক আছে? এই মাথায় হ্যাট বা ক্যাপ যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে অপারেটর সাইন। সিমিলারলি পজিশনের ক্ষেত্রে কি হবে? পজিশনের সেটা হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, এটা হচ্ছে পিএক্স অপারেটর। এবার থেকে যখনই পিএক্স অপারেটর ইউজ করবে আমাদেরকে কিন্তু এইটা লিখতে হবে, মানে এগুলো একদম পুরো মাথায় ঢুকিয়ে নিতে হবে। পিআই হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই, তারপরে হচ্ছে পিজেড হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল জেড। এইগুলো হচ্ছে আমাদের পজিশন অপারেটর অ্যান্ড মোমেন্টাম অপারেটর হবে এইগুলো, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে তারপরে এইটা হচ্ছে আমাদের, এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখানে যে মানে দিস পার্টিকুলার representation is known as Schrödinger position রিপ্রেজেন্টেশন। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে এমন নয় যে আমাদের পিএক্স পিওয়াই বা পিজেডকে ওটাই হতে হবে, একমাত্র সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এইটা। এবার যদি আমরা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে কাজ করতাম তাহলে এমনভাবে চেঞ্জ হতো, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 2, এবং স্টেপ 2টাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর স্টেপ 3 যেটা, সেইটা হচ্ছে কি ওই আবার মানে কাইন্ড অফ ওই ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে ওয়েভ ফাংশন যদি নর্মালাইজ না হয় তাকে নর্মালাইজ করে নিতে হবে, তেমন অপারেটরেরও তেমন একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দ্য অপারেটর শুড বি হারমিশিয়ান। এবার হারমিশিয়ান অপারেটর কি, সেটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং যথেষ্ট মানে নন ট্রিভিয়াল একটা কনসেপ্ট। সেটা এখনই বলার মানে যোগ্য সময় হয়নি, মানে আরও 2-3টে ক্লাসের পরে গিয়ে হারমিশিয়ান অপারেটর নিয়ে ভালো করে পড়তে হবে আর কি, মানে দ্যাট মানে ভীষণই ইম্পর্টেন্ট। এবার এটার ক্ষেত্রেও সেম, যে কোনো অপারেটর যদি হারমিশিয়ান না হয় তাহলে আমরা তাকে হারমিশিয়ান করে নিতে পারি। যেমন অপারেটরকে লিনিয়ার হতে হবে, তেমন কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল অপারেটরকে হারমিশিয়ান হতে হবে। এবার যদি হারমিশিয়ান না হয় তাহলে আমরা সেই অপারেটরকে হারমিশিয়ান করে নিতে পারি, সেইগুলো আমরা দেখব। তাহলে স্টেপ 3টা হচ্ছে সেটাই, যে ফাইনালি চেক ম্যাম
হ্যাঁ বলছি হারমিশিয়ান আর হ্যামিল্টনিয়ান এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? হ্যাঁ অবশ্যই। হারমিশিয়ান হারমিশিয়ান হচ্ছে একটা অপারেটরের মানে ক্যারেক্টারিস্টিক্স, একটা অপারেটরের বৈশিষ্ট্য হচ্ছে হারমিশিয়ান, মানে অপারেটরটার বিশ্লেষণ অ্যাডজেক্টিভ হচ্ছে হারমিশিয়ান। আর হ্যামিল্টনিয়ানটা হচ্ছে একটা অপারেটর, একটা অপারেটর। হ্যামিল্টনিয়ান হচ্ছে একটা নাউন, আর ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হারমিশিয়ান আর ফাইনালি চেক ওয়েদার। ম্যাম হ্যামিল্টনিয়ানটা তো বেসিক্যালি টোটাল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, তাই হ্যাঁ তো? মানে টোটাল এনার্জি হ্যামিল্টনিয়ান অপারেটর। হচ্ছে, হ্যাঁ হ্যামিল্টনিয়ান হচ্ছে টোটাল এনার্জি অপারেটর, বুঝেছো? আর হারমিশিয়ান হচ্ছে যে কোনো অপারেটর, হ্যামিল্টনিয়ান না, যে কোনো অপারেটরের একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে হারমিশিয়ান, মানে অপারেটর শুড বি হারমিশিয়ান। আর ওয়ান অফ দ্য অপারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এইটা হচ্ছে ব্যাপার। ওকে ওকে, বুঝেছো? এই ঠিক মানে আছে। একই রকম সব শুনতে লাগে তো, ওরকম মনে হচ্ছে। হ্যাঁ ম্যাম, এই একই হ্যাঁ রকম হ্যাঁ শুনতে লাগে। সেটাই, হ্যাঁ ঠিকই আছে, ওটা তো হবেই, সবে পড়ছে তো। তাহলে আমাদের হচ্ছে ফাইনালি চেক হোয়েদার দ্য রেজাল্টিং অপারেটর ইজ হারমিশিয়ান আর নট, এইটা দেখতে হবে। আর যদি হারমিশিয়ান, এবার হারমিশিয়ান অপারেটর কি, সেটা ওই যে বললাম বেসিক্যালি হারমিশিয়ান ম্যাট্রিক্স, মনে হয় তোমরা পড়েছো, এই 12-এ পড়েছো না হারমিশিয়ান ম্যাট্রিক্স। মানে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে এ, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট বা তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হবে। এটা যদি হয় তাহলে সেটাকে বলা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স। অপারেটরের ক্ষেত্রেও তাই, যদি এ যদি একটা অপারেটর হয় তাহলে তার ট্রান্সপোজ বা তার কমপ্লেক্স কনজুগেট ইকুয়ালস টু এ হতে হবে, তাহলেই এটাকে আমরা বলি হারমিশিয়ান অপারেটর। বুঝেছো? জাস্ট আমি এইটুকু বলে রাখলাম। এবার ইটস নট, মানে এটা এতটা ট্রিভিয়াল না, এটার এখন অনেক ব্যাপার আছে। যদি এটা হয় সেটাকে আমরা বলি হারমিশিয়ান অপারেটর। তো প্রত্যেকটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে এই রিলেশনটা মেনে চলতে হবে। মানে অপারেটর হচ্ছে বেসিক্যালি একটা ম্যাট্রিক্স ফর্ম, প্রতিটা অপারেটরের না একটা ম্যাট্রিক্স ফর্ম আছে, বুঝেছো? তো ঠিক আছে, সেইগুলো আমি যত বলবো ততই কঠিন মনে হবে, এখন অত কিছু বলে লাভ নেই। তো মোট কথা এই হচ্ছে 3টে স্টেপ। আচ্ছা তাহলে কি কি তাহলে দেখা যাক, তাহলে জাস্ট কয়েকটা জাস্ট উদাহরণ লিখি যে কি হলো তাহলে। তার মানে হচ্ছে পজিশন অপারেটরের ক্ষেত্রে কি হবে যেটা বললাম। তাহলে 1 নম্বর হচ্ছে পজিশন অপারেটর ইন 1D, সেটা কি, সেটা হচ্ছে এক্স অপারেটর, মানে জাস্ট এক্স হবে। তারপরে পজিশন অপারেটর ইন 3D, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আর দিয়ে দেখাই আমরা ইন 3D-কে, সেইটা মানে হচ্ছে এইটা হবে হচ্ছে আই এক্স প্লাস হচ্ছে জে ওয়াই প্লাস হচ্ছে কে জেড, এইভাবে হবে। মানে এই আই জে কে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর হতো, তো একটুখানি ঠিক করে লিখতে হবে। আই জে হচ্ছে ইউনিট ভেক্টর, কে ইউনিট ভেক্টর, এইভাবে হবে। তাহলে এবার এইটা মানে হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে তোমার ওই 3 ডাইমেনশনে পজিশন অপারেটরের অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মটা হবে। তারপরে হচ্ছে গিয়ে, তারপরে মোমেন্টাম অপারেটর তো প্রথমেই বললাম, তাও এখানে আর একটা জাস্ট লিখে দিচ্ছি। মোমেন্টাম অপারেটর ইন 1D যেটা, সেটা হচ্ছে পি এক্স ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, এটা হবে। আর পি এক্স পি ওয়াই পি জেড এইভাবে হবে, পি এক্স ম্যাম এইভাবে। হ্যাঁ ম্যাম বলছি মোমেন্টামের যে ভ্যালুটা, এটা কি কোনো মানে যেটা আপনি বললেন যে এটা আমরা কি অ্যাজিউম করে নিচ্ছি, না এটা কোনো ডেরিভেশন আছে, মানে এটা কেন ডেরিভেশন হলো আছে, এরকম? এটা ডেরিভেশন আছে, আচ্ছা এটা ডেরিভেশন আছে। এইটা ম্যাম ওটা কি আমরা পড়বো মানে কি, নাকি না এখন না মানে না, এটা ধরে এটা নিতে হবে? পড়বে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো এটা এটা হচ্ছে শুধু এইটা জেনে রাখতে হবে এখন যে শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে আমরা মোমেন্টামকে এইভাবে লিখবো। শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে পজিশন অপারেটর মানে জাস্ট পজিশন, এক্স মানে এক্স যেটা এই ওপরে লিখলাম, আর মোমেন্টাম মানে হচ্ছে সেটাকে ইন টার্মস অফ এক্স লিখতে হবে, কারণ আমরা এটা শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন ইউজ করছি। আর যদি শরিঞ্জার্স মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ইউজ করতাম তাহলে মোমেন্টাম থাকতো, তখন পজিশনটাকে ইন টার্মস অফ মোমেন্টাম লিখতাম। এবার কি করে শরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে পিএক্স মানে পার্টিকুলারলি এটাই হলো, অন্য কিছু কেন হলো না? যেমন এই হ্যামিল্টনিয়ানটাকে আমরা বলতে পারি যে হ্যামিল্টনিয়ান অপারেটর মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি মানে পি স্কোয়ার বাই 2m, তাহলে পি মানে যদি এইটা হয় তাহলে আমি সেখান থেকে তো আমার ওই 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 এক্সপ্রেশনটা চলেই আসছে, যেটা হ্যামিল্টনিয়ানের এক্সপ্রেশন যেটা আমরা লিখি, সেটা বুঝতে পারছি। কিন্তু মোমেন্টামটা কি করে এইটা আসছে সেটার ডেরিভেশন আছে, এবং সেটা আমরা এখানে কোথায়ই পড়বো না
বিএসসি তে, কোথাওই পড়বো না এটা। মানে মানে এটা কি ফুললি ম্যাথামেটিক্স দিয়ে করে? হ্যাঁ, মানে ফুললি ম্যাথামেটিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্সের একটা আর কি পুরো ব্যাপারটা, মানে ক্লাসিক্যাল মেকানিক্স তো মানে কোয়ান্টামের সাথে তো হবে না, বাট ক্লাসিক্যাল মেকানিক্সের একটা পুরো ব্যাপার যেখান থেকে এই এক্সপ্রেশনটা আসছে আর পুরোটাই আর কি ম্যাথামেটিক্যালি আসছে, সেটা আমরা কোথায় এখানে করব না। আচ্ছা। ঠিক আছে, এটা আমাদের মোস্ট অফ দ্য কেসে মেনেই নিতে হবে আর কি। তাহলে মোমেন্টাম Ma'am, হ্যাঁ বলছি আপনি ওই পজিশন অপারেটর ইন 1D যখন লিখলেন, হ্যাঁ এক্স ক্যাপিটাল ওখানে আই এর কোনো ব্যাপার থাকবে না? হ্যাঁ মানে I আই লিখেছি জে তো কে দিয়ে তো প্রতিটা। আমরা তিনটে ডাইমেনশন লিখি, কিন্তু 3D তে থাকবে, 3D তে থাকবে। আচ্ছা ওখানে কোনো থাকবে না? না, ওখানে থাকবে না। 3D তে আমরা মানে মোমেন্টাম কোন একটা ভেক্টরকে বা কোন একটা ভেক্টরকেই, তোমরা এতদিন অবধি ভেক্টরের কনসেপ্টটা জানো, কনসেপ্ট যেহেতু জানো সেহেতু 3D তে এই যেমন আরটাকে এরকম ভাবে লিখলাম, তেমন পিটাকে কিভাবে লিখবো, এই একই রকম ভাবে লিখবো আই পি এক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড, এইভাবে লিখবো। তার মানে এরপর এখান থেকেই আই, আর মানে আইটা এগুলো তো ইউনিট ভেক্টর, তার মানে এইগুলো যেহেতু ইউনিট ভেক্টর, তার মানে এই যে এবার এখানে কি হবে, এবার প্রতিটা মান হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, মানে এই পি এক্স মানে পি ওয়াই মানে, তাহলে এখান থেকে আমরা কি করলাম মাইনাস আইচ ক্রস কমন নিয়ে নিলাম। এবার মাইনাস আইচ ক্রস যে কমন নিয়ে নিলাম, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, এই ইউনিট ভেক্টর ইন্টু ডেল ডেল এক্স প্লাস ইউনিট ভেক্টর ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস ইউনিট ভেক্টর ইন্টু ডেল ডেল জেড, এইটা পড়ে থাকলো। এবার এইটা মানে কি বলতো, এইটা মানে হচ্ছে সেই ওই যেটাকে বলা হয় এতে এই অপারেটর গ্রেডিয়েন্ট অপারেটর, যেটা মানে যেটাকে আমরা বলি এতে ল্যাপ্লেশিয়ান অপারেটর, যেটা এইটা হচ্ছে মাইনাস আইচ ক্রস এইটা, এই যে এইটা যেটা এইটাকেই তো ওই ফিজিক্সে সেই গ্রেডিয়েন্ট মানে এই কার্ল বের করতে দেয়, ডাইভারজেন্স বের করতে দেয়, মানে এই গ্র্যাড ভি বলে যেটাকে হ্যাঁ আমাদের। গ্র্যাড ভি বলে ওইটা। এই এই ম্যাম আরেকবার আগের পেজটা যাবেন? হ্যাঁ, এই অপারেটরটা যেটা, এই অপারেটরটাকে বলা হয়, এই অপারেটর যেটা এটা হচ্ছে ল্যাপ্লেশিয়ান অপারেটর। মানে কোয়ান্টাম মেকানিক্সে এটাকে বলে ল্যাপ্লেশিয়ান অপারেটর। এই ল্যাপ্লেশিয়ান অপারেটরের ফর্মটা হচ্ছে এইটা। ম্যাম একটাই জিজ্ঞাসা করা ছিল এই পেজে, হুম বলছি যে ম্যাম আগের পেজটা যিনি জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ বলো বলো। ম্যাম বলছি এখানে যে মোমেন্টাম ইন 1D যখন লিখলাম, হুম তখন আমাদের তো এক্স অ্যাক্সিসে আমাদের তো আই লিখছি, কিন্তু ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে আমরা আই লিখছি কেন, আর জেড এর ক্ষেত্রে আই লিখছি কারণ জে না না না, জে এই কি আইটা এটা সব গুলিয়ে যাচ্ছে, দাঁড়াও এটা আমাকে না না না, এটা হচ্ছে, এটা কি বলছো, এইটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স, এই আইটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার আই, যেটা আচ্ছা আচ্ছা ইমাজিনারি নাম্বার আই যার ভ্যালু -1, সেই আইটা, এটা কোনো ইউনিট ভেক্টর না, আচ্ছা এটা কোনো ইউনিট ভেক্টর না। মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স যেটা আছে এটা হয়তো আমাদের, আচ্ছা এটা বুঝতে পেরেছি। আচ্ছা এটা হয়তো আমরা আসলে ওখানে আই জে কে লিখছেন হ্যাঁ, তখন হ্যাঁ, হ্যাঁ, বুঝতে 3D এর পেরেছি। ক্ষেত্রে লিখেছিলেন। হুম না, এটা হয়তো একটু বলে দিতে হতো, ঠিক আছে এইটা। তাহলে এই যেটা বললাম এই যে মানে তাহলে মাইনাস আইচ ক্রস এই ডেল্টা, এই মানে এই আর কি যেটাকে ন্যাবলা বলে বা ডেল্টা বলে যেটা, তো এই গ্রেডিয়েন্ট ভেক্টর যেটাকে বলে বেসিক্যালি গ্রেডিয়েন্ট ভেক্টর এটা, তো এটা হয়। এবার তার মানে 3 ডাইমেনশনে পি এর মানে মোমেন্টামের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে এইটা। এবার এখান থেকে যদি হ্যামিল্টনিয়ান অপারেটর বের করতে চাই, তাহলে এটা বুঝতে পেরেছো তো? আর কোনো প্রশ্ন নেই? না 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 অসুবিধা নেই, না ঠিক আছে, এটা হলো। তাহলে এবার একই রকম ভাবে 3 নম্বর হচ্ছে যদি বলি কাইনেটিক এনার্জি অপারেটর, কাইনেটিক এনার্জি অপারেটর যদি বলি কাইনেটিক এনার্জি অপারেটর ইন 1D, এটা কি হবে, টি দিয়ে দেখানো হয় কাইনেটিক এনার্জি অপারেটর, সেটা হচ্ছে হয় px²/2m 1 ডাইমেনশনে। এবার px² মানে কি, মানে এইটাও অপারেটর থাকলো। আচ্ছা px² মানে কি, মানে হচ্ছে 1/2m থাকলো, আর px মানে হচ্ছে মাইনাস, মানে px মানে হচ্ছে এই অপারেটরের আবার ব্যাপার আছে, দাঁড়াও অপারেটরকে আবার কীরকমভাবে আমরা সবসময় করব সেটা আর একটুখানি পরে বুঝতে পারবে, এখানে আমি জাস্ট বলছি। এইটা px² মানে কি, মানে হচ্ছে px ইন্টু px এইভাবে আছে, তবেই তো px²
স্কোয়ার, তার মানে এটা কি আছে, তার মানে হচ্ছে 1/2m ইন্টু মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স ইন্টু মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স। এইটা তার মানে এটা হচ্ছে মাইনাস আই ইন্টু আই মানে আই স্কোয়ার, তাহলে আর আই স্কোয়ার মানে -1, আর এই মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, তাহলে একটা মাইনাস থেকে যাচ্ছে, তার মানে মাইনাস এইদিকে এইচ স্কোয়ার স্কোয়ার বাই 2i সেম ডেল 2/del x²। এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটর মাইনাস এইচ স্কোয়ার স্কোয়ার বাই 2i সেম ডেল 2/del x²। ঠিক আছে, এবার একই রকমভাবে যদি এবার এই কাইনেটিক এনার্জি অপারেটর ইন 3D-তে যদি বলি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে, তাহলে এটা T3D সেটা ইকুয়ালস টু কী হবে, px² বাই 2i সেম প্লাস py² বাই 2i সেম প্লাস z² বাই 2i সেম। এইটা হবে, এইটা মানে কত, এইটা মানে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই 2i সেমটা কমন চলে আসবে, যেরকমভাবে যদি করি তাহলে এর ভেতরে থেকে যাবে ডেল এক্স স্কোয়ার বাই ডেল 2/del y² প্লাস ডেল 2/del z², এরকম থেকে যাবে এইটা। এবার এইটা মানে কি, এইটা মানেই ওই যে উপরে যেটা বলছিলাম যে মাইনাস এইচ স্কোয়ার বাই 2i সেম এই যে ডেল্টা স্কোয়ার অপারেটর এটাকে বলা হয়। এ দেখো এখানে আরও কতগুলো সব মানে খুব মাইনিউট জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে, যেগুলো হচ্ছে তোমরা জানো কিন্তু হয়তো সব মানে যেটা আর কি হয়ে যায় মানে মিস হয়ে যায়। এখানে দেখো, এখানে কিন্তু আমি যখন লিখেছিলাম তখন কিন্তু আমি এখানে একটা ভেক্টর সাইন দিচ্ছিলাম এবং এটাকে আমি বলছিলাম যে এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অপারেটর বেসিক্যালি যেটা। তো এইটার পরে আমি লিখতে যাচ্ছিলাম কিন্তু লিখলাম না, ওই প্রশ্নটা করলো বলে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর যেটা বলা হয়। এখানে কিন্তু ভেক্টর সাইন দিয়েছি, ভেক্টর সাইনটা কন্টিনিউ করছি কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এইখানে যেটা করলাম এখানে দেখো স্কোয়ার দিয়ে দিয়েছি, এখানে আর ভেক্টর সাইন দিচ্ছি না কারণ এটা এখন একটা স্কেলার হয়ে গেছে, দুটো ভেক্টরের গুণফল মানে একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে ওই ডেল স্কোয়ার অপারেটর বা ল্যাপ্লেশিয়ান অপারেটর, এইটাকে বলা হয়। ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টর বা গ্রেডিয়েন্ট অপারেটর, এইটা স্কোয়ারটা হচ্ছে ডেল স্কোয়ার অপারেটর বা ল্যাপ্লেশিয়ান অপারেটর। তার মানে হচ্ছে এই কাইনেটিক এনার্জি, হ্যাঁ তার মানে যখন আমরা স্কোয়ার করব তখন আমাদের ওই যে ডাইরেকশনের যে সাইনটা ছিল সেটা চলে যাবে, তাই তো? চলে যাবে, হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের ডাইরেকশন এক থাকে ভেক্টরে, এবার দুটো ভেক্টরের গুণফল স্কেলার দিয়ে দেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝেছি, এরকম ছোট ছোট জিনিসগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে এটা হয়ে গেল মাইনাস এইচ স্কোয়ার বাই 2i সেম ডেল স্কোয়ার। এই যে এইটাকে বলা হয় মানে ডেল স্কোয়ারটাকে, বুঝেছি, এই ডেল স্কোয়ারটাকে, এই টোটালটাকে, এইটাকে বলা হয় ল্যাপ্লেশিয়ান অপারেটর অর ডেল স্কোয়ার অপারেটর, এইটা বলা হয় ল্যাপ্লেশিয়ান অপারেটর আর ডেল স্কোয়ার অপারেটর, এইটাকে বলা হয়। তাহলে এইটা হলো আমাদের 3 ডাইমেনশনে কাইনেটিক এনার্জি। এইবার হচ্ছে ধরো এইবার হচ্ছে তাহলে আমি যদি এবার হ্যামিল্টনিয়ান বার করতে চাই, তাহলে হ্যামিল্টনিয়ান যদি এবার আমি বার করতে চাই তাহলে আমার এখান থেকে আছে, তাহলে আমার এইখান থেকে হ্যামিল্টনিয়ান অপারেটর যদি এবার বার করতে চাই, তার আগে অবশ্য পোটেনশিয়াল এনার্জিটা বলে নিলে হতো, হ্যাঁ কিন্তু সেটা বলছি। হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে টোটাল এনার্জি অপারেটর যেটা, সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে সেটা হচ্ছে এইটা, তাহলে টোটাল এনার্জি, তাহলে হ্যামিল্টনিয়ান মানে কি হবে, কাইনেটিক এনার্জি, ধরো প্রথমে আমি ওয়ান ডাইমেনশনে করি, তাহলে হচ্ছে 1D করছি, তাহলে কাইনেটিক এনার্জি ইন 1D প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইন 1D। পোটেনশিয়াল এনার্জি অপারেটর যেটা সেটাকে ভি দিয়ে দেখানো হয়, ভি ইন 1D, সেটাকে হচ্ছে ভি দিয়ে দেখানো হয় পোটেনশিয়াল এনার্জি অপারেটরটাকে। তাহলে আগে একটু পোটেনশিয়াল এনার্জি অপারেটরটা একটুখানি বলে দিই, কিন্তু ওটা হচ্ছে খুবই সোজা বলে ওটা অল্প করেই বলে দেওয়া যাবে। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি অপারেটর কি, পোটেনশিয়াল এনার্জি নর্মালি হচ্ছে সবসময় মানে যে কোনো ফাংশনের মানে পজিশনের মানে আর কি হয়, ফাংশন হয়, মানে পোটেনশিয়াল এনার্জি সবসময় কোনো একটা পার্টিকুলার পজিশনের ফাংশন হয়। তার মানে সেই জন্য পোটেনশিয়াল এনার্জি অপারেটর ইন 1D যেটা, সেটাকে ভি দিয়ে দেখানো হয়, ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর ইন 1 ডাইমেনশন। আর 2D তে কি হবে, সেটা হচ্ছে ভি
অ্যাজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে পজিশন এনার্জি অপারেটর আর 2 ডাইমেনশন। আর 3Dতে কি হবে, 3Dতে হবে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর ইন 3Dতে, কারণ পোটেনশিয়াল এনার্জি নর্মালি হচ্ছে পজিশনের ফাংশন হয়। তাহলে এবার এই পোটেনশিয়াল এনার্জির যে ফর্মটা থাকে না, সেটা মানে অপারেটর ফর্ম তো এইটাই, কিন্তু এর তো একটা ফাংশনাল ফর্ম থাকবে পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে। আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো পড়বো, পার্টিকেল ইন এ বক্স, সিম্পল হারমোনিক অসিলেটর, রিজিড রোটার মডেল, হাইড্রোজেন অ্যাটম, তখন দেখবো পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে পার্টিকুলারলি বক্সের মধ্যে পোটেনশিয়াল এনার্জিটা 0। সিম্পল হারমোনিক অসিলেটর ক্ষেত্রে এর একটা মানে ফাংশনাল ফর্ম আছে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তারপরে রিজিড রোটারের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি 0, কারণ যেহেতু পার্টিকেলটা সবসময় মোশনে আছে, পুরোটাই কাইনেটিক এনার্জি। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তোমরা জানো পোটেনশিয়াল এনার্জি মানে কি, মানে নিউক্লিয়াস ইলেকট্রন যে অ্যাট্রাকশন এনার্জি, মানে -Zd²/4πε0 ইন্টু আর, এই টাইপের দেখতে হয়। মানে এখানেও দেখো আর, মানে আরটা তো পজিশন অফ দ্য ইলেকট্রন, ঠিক তাই না? তাহলে ওই মানে পজিশনের ওপর ডিপেন্ড করে আর কি পোটেনশিয়াল এনার্জিটা, সেই জন্য পোটেনশিয়াল এনার্জিকে এরকমভাবে দেখানো হয়। তাহলে যেটা বলছিলাম, তাহলে হ্যামিল্টনিয়ানটা আমার কি হলো, তাহলে আমার হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা, সেটা যদি প্রথমে 1D বলি, তার মানে কাইনেটিক এনার্জি 1D প্লাস হচ্ছে Vx বলবো, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, এইটা হবে আমার হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে 1Dতে কাইনেটিক এনার্জি কত, -h²² del2/del x², এটা একটু আগেই দেখেছি, প্লাস হচ্ছে Vx, এইটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর ইন 1 ডাইমেনশন, এটা হবে। ঠিক আছে, এইভাবে হ্যামিল্টনিয়ান অপারেটরটা আসছে। এইবার যদি 2Dতে হয়, তাহলে এখানে কি থাকবে, এখানে আরেকটা, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর ইন 2D, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে T ইন 2D প্লাস হচ্ছে Vxy, এটা হবে। তার মানে সেটা হবে -h²² del2/del x² প্লাস del2/del y², এইটা প্লাস হচ্ছে Vxy, এটা হবে হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। এগুলো হ্যামিল্টনিয়ান অপারেটর ইন 2 ডাইমেনশন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান অপারেটর মানে টোটাল এনার্জিকে দেয়। এবার কোন অপারেটর কাকে দেয় সেটাই নিয়ে আমাদের থার্ড পস্টুলেটটা আসবে। কোন অপারেটর কাকে দেয়, মানে কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর থাকবে, বুঝলাম, কিন্তু কোনো একটা অপারেটর থেকে আমি কি করে মানে এই যে বলছি যে হ্যামিল্টনিয়ান অপারেটর মানে বেসিক্যালি এনার্জির অপারেটর, সেটা আমি জানলাম কি করে, হ্যামিল্টনিয়ান যে সিস্টেমের এনার্জিই দেবে সেটা আমি পাচ্ছি কি করে জানছি আমি এনার্জি দেবে, আমি তো এই অপারেটরের একটা ফাংশনাল ফর্ম, সেটা হচ্ছে এইটা। তার মানে এখান থেকে যে আমি এনার্জি পাবো আমি সেটা জানছি করে, সেটাই কোয়ান্টাম মেকানিক্সের থার্ড পস্টুলেট। ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে তোমার এটা হলো H2D হলো, তারপরে এখানেই লিখে দিই দ্বারা 3 ডাইমেনশনে হ্যামিল্টনিয়ান অপারেটর কি হবে, -h²² del2/del x² del2/del y² প্লাস del2/del z², এইটা প্লাস হচ্ছে Vxyz, এটা হবে। এইটা মানে কি, এইটা মানেই হচ্ছে -h²² এই ল্যাপ্লেসিয়ান অপারেটর প্লাস হচ্ছে Vxyz, এটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটর ইন 3D। ঠিক আছে, এইরকমভাবে আমরা হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল থেকে অপারেটরগুলোকে পাবো। বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা নেই তো এই হ্যামিল্টনিয়ান অপারেটরের ফর্মগুলোকে নিয়ে, বা যা বললাম? হ্যাঁ, এইবার হচ্ছে এটা হলো, এরপর আরো হ্যাঁ বলো। আমরা হ্যামিল্টনিয়ান টোটাল এনার্জি অপারেটর বলছি, কিন্তু ম্যাম এখানে আমরা তো মানে রোটেশনালের জন্য যে এনার্জি একটা থাকে ওটা তো কনসিডার করছি না। রোটেশন কেন থাকবে, আমরা তো ট্রান্সলেশনাল মোশন নিয়ে এখানে তুমি আমি তো এখানে কোনো মানে কোনো পার্টিকুলার কোনো মোশনের কথা তো বলছি না, তাহলে রোটেশন কেন থাকবে? না ম্যাম, আমি বলছি টোটাল এনার্জি করতে গেলে তো সবটাই, তাই হ্যাঁ, তো রোটেশন কনফিউশন ছিল। হ্যাঁ, কনভেনশন তো ছিল, ঠিক আছে, কিন্তু এবার যদি রোটেশন যেটা বলছো, রোটেশন থাকবে, তা রোটেশন যদি থাকে, রোটেশনাল এনার্জিটা কি এনার্জি হিসাবে থাকবে? তুমি তো আগের দিনই তো পড়লে রিজিড রোটার, রোটেশন তো থাকবে। রোটেশনাল এনার্জিটা কি পড়লে আগের দিন? কাইনেটিক এনার্জি। হ্যাঁ, তাহলে তো ওই কাইনেটিক এনার্জির মধ্যেই তো ওই টার্মটা থাকবে, মানে রোটেশনের এটা আমরা p² লিখে i² মানে l² লিখি না, ওটা মানে হ্যাঁ, দুটো ওটা আলাদা l² লিখি, হ্যাঁ, কারণ ওটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য লিখি l²।
আর আমরা এখন কোনো পার্টিকুলার মোশনই পড়ছি না, এখন ইন জেনারেল পড়ছি, ট্রান্সলেশনাল মোশন বা ভাইব্রেশন রোটেশন কিচ্ছু পড়ছি না, ইন জেনারেল পড়ছি যে আমার কোনো একটা হ্যামিল্টনিয়ান অপারেটর মানে এনার্জি মানে সিস্টেমটা টোটাল এনার্জিকে বোঝাবে। এইবার আমি ভেঙে ভেঙে যাব, এইবার আমি ট্রান্সলেশনাল মোশন কনসিডার করছি। সেটা একটা উদাহরণ হচ্ছে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম, ফ্রি পার্টিকেল সিস্টেম, সেটা হচ্ছে ট্রান্সলেশন মোশন, ঠিক আছে। তারপরে আমি ভাইব্রেশনাল মোশন কনসিডার করছি, তার জন্য আমরা কি পড়বো, সিম্পল হারমোনিক অসিলেটর। যখন আমি এতে পড়বো, যখন আমি হচ্ছে তোমার পার্টিকেল ইন এ বক্স পড়বো, মানে আমি যখন ট্রান্সলেশনাল মোশন বলছি, তখন আমার সেরকমভাবে কাইনেটিক এনার্জি হবে, সেরকমভাবে পোটেনশিয়াল এনার্জি হবে। যখন আমি সিম্পল হারমোনিক অসিলেটর পড়বো, তখন সেরকমভাবে কাইনেটিক এনার্জি হবে, সেরকমভাবে পোটেনশিয়াল এনার্জি হবে। রাদার কাইনেটিক এনার্জি সবসময় একই থাকবে। কাইনেটিক এনার্জি মানেই p²/2m হবে যতক্ষণ সেটা লিনিয়ার মোশন, আর যখন সেটা রোটেশনাল মোশন হয়ে যাবে তখন তার রোটেশনালের জন্য হবে, যেটা তুমি আগের দিন পড়েছো, তখন সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তার মানে হ্যামিল্টনিয়ান অপারেটরের ফর্মটা যদি লিনিয়ার মোশন বলি তাহলে p²/2m বলছে হচ্ছে, কিন্তু যখনই রোটেশনাল মোশনে চলে যাব তখন হয়ে যাবে l²/2i, যেটা আগের দিন তুমি দেখেছো। মানে হ্যামিল্টনিয়ান অপারেটর মানে টোটাল এনার্জি অপারেটর। এনার্জি মেবি লিনিয়ার মোশনের জন্য হতে পারে, এনার্জি মাইট বি ট্রান্সলেশনাল মোশনের জন্য হতে পারে, রোটেশনাল মোশনের জন্য হতে পারে, যা খুশি মোশনে, ভাইব্রেশনাল মোশনের জন্য হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তখন সেরকমভাবে জিনিসগুলো চেঞ্জ হতে থাকবে। বাট আমি এখন ইন জেনারেল কথা বলছি, বুঝেছো? হ্যাঁ ম্যাম বুঝি। বুঝেছো, মানে কোনো প্রবলেম নেই তো? মানে কি প্রবলেম হচ্ছে বলো? হ্যাঁ ম্যাম, আমি ভাবছিলাম মানে এনার্জি তো 3টা পার্টে ভাগ করতে পারতাম, ওই লিনিয়ার আর মানে রোটেশন। এটা মানে আগে থেকে আমার একটা কনফিউশন ছিল যে আমি কেন শুধু লিনিয়ারটাই নিই। লিনিয়ারটাই নিচ্ছি কারণ ওইটা যখন আমরা 3টে পার্টে ভাগ করব তখন সেরকম 3টে পার্টের তো আলাদা আলাদা প্রবলেম পড়বো না। তোমার এইখানেই কনফিউশনটা মানে আসার মতো এটা নয়, এইখানেই কনফিউশনটা আর কি বলতে চাইছি, মানে আনম্যাচেবল, মানে তুমি হয়তো কিছু গুলিয়ে ফেলছো আর কি, একসাথে অনেক কিছু পড়ছো তো, আমি যেটা হচ্ছে তুমি হয়তো গুলিয়ে ফেলছো, এখানে ওই জিনিসটা কথাটা আসারই কথা নয়। আমরা এখানে বলতে চাইছি, আমরা ইন জেনারেল কথা বলছি। হ্যামিল্টনিয়ান অপারেটর মানে টোটাল এনার্জি অপারেটর, সেটা ইট মাইট বি ট্রান্সলেশনাল এনার্জি থেকে আসতে পারে, রোটেশন এনার্জি থেকে আসতে পারে, ভাইব্রেশন এনার্জি থেকে আসতে পারে, যখন যেটা থেকে আসবে তখন সেভাবে আমরা চেঞ্জ করবো। এবার যদি তুমি বলো, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা আমি বুঝতে পারছি, এবার তুমি যদি বলো যে একটা পার্টিকেল তার ট্রান্সলেশন মোশনও আছে, তার ভাইব্রেশনাল মোশনও আছে, তার রোটেশনাল মোশনও আছে, প্রতিটার জন্য এনার্জি আছে, হ্যাঁ সেটাও করতে পারো, তাতেও অসুবিধা নেই, তুমি সেটাও করতে পারো। তুমি যেটা বলতে চাইছো সেটাও হতে পারে, কোনো একটা পার্টিকেল যার 3টে মোশন, যার সব রকম মোশন আছে, তাহলে সব রকম মোশনের জন্যই তো তার এনার্জি আছে, তাহলে আমি কেন তার এটা করছি না, হ্যাঁ সেটাও করতে পারো, করো। তাহলে সেরকমভাবে হ্যামিল্টনিয়ান লেখো, লিখে তেমন একটা হচ্ছে জটিল একটা হ্যামিল্টনিয়ান তৈরি হবে, সেখানে তার শরিঞ্জার ইকুয়েশন করে সেটাকে সলভ করো, সেটাই তো সায়েন্স, সেটাই তো কোয়ান্টাম মেকানিক্স, সেটা নিয়েই তো এত কিছু হচ্ছে, করো, সেটাও করতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এইটা হলো। আচ্ছা তারপরে এবার আরও একটা ইম্পর্টেন্ট যেটা অপারেটর, যেটা মানে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক কিছু পড়তেও হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, যেটা ওই বিক্রম কিছুটা বলতে চাইছিল আর কি, ওই যে যখন রোটেশন মোশন যেগুলোর ক্ষেত্রে যেখানে থাকে সেইখানেই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যেটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরকে আমরা দেখাবো এল দিয়ে। এবার এক্স অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর হবে এল এক্স, যেটা মানে আগের দিন তোমাদের বলছিলামও, অবশ্য বলেইছিলাম আর কি। তাহলে এলএক্স এর ক্ষেত্রে কি হবে, এলএক্স এর হচ্ছে করসপন্ডিং যে ফর্মটা সেটা হচ্ছে ypz মাইনাস জেড পিওয়াই, এটা আগের দিন বলেছিলাম। তাহলে এটা যদি হয় তাহলে এইটার এবার এখন আমরা পিজেড পিওয়াই এর জানি, মানে ফর্ম জানি, তাহলে এইটা কি হবে সেইগুলো যদি বসাই তাহলে সেটা হবে মাইনাস আইচ ক্রস ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই, এটা হবে। তাহলে একই রকমভাবে এল ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে, এল ওয়াই এর ক্ষেত্রে যেন কি হবে, জেড পিওয়াই মাইনাস ওয়াই পিজেড, এটা হবে হচ্ছে জেড পিওয়াই বলছি কেন, জেড পিএক্স মাইনাস, এটা হবে হচ্ছে এল ওয়াই হবে জেড পিএক্স মাইনাস এক্স পিজেড, এইটা মানে হচ্ছে মাইনাস আইএইচ ক্রস জেড
ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড, এইটা হবে। একই রকমভাবে এল জেড অপারেটর যেটা, সেটা হবে হচ্ছে এক্স পিওয়াই মাইনাস ওয়াই পি এক্স। আচ্ছা, এইগুলো কেন হলো বলো তো? কারণ কি, কারণ এই অপারেটরটা হচ্ছে ওই যেটা প্রথমেই বললাম, প্রথম স্টেপটা যেটা, আমরা সবসময় যে কোনো অপারেটরকে মোমেন্টাম আর পজিশন আর মোমেন্টাম দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করব। এইবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে পার্টিকুলারলি পজিশন আর মোমেন্টাম দিয়ে যে ভেঙে ফেলছি সেটা এরকমই দেখতে হয়, সেটা এরকমই দেখতে হয়, মানে এরকমভাবেই কেন হলো, এই এক্সপ্রেশনটা এক্স্যাক্টলি এটাই কেন হলো, হ্যাঁ সেইটা কিন্তু ওই একই রকম, ওই মোমেন্টামের কেন মাইনাস আই ক্রস ডেল ডেল এক্স হলো ওরকম আর কি, এগুলো মেনে নিতে হবে এখন। এবার এইটাই কারণ সবসময় এই একটা কমন ফেনোমেনা মনে রাখতে হবে যে দেখবে যে কোনো অপারেটরকে আইদার পজিশন অথবা মোমেন্টাম বা পজিশন বা মোমেন্টামের লিনিয়ার কম্বিনেশন দিয়েই কোনোভাবে লেখা হয়েছে প্রতিটা অপারেটরকেই দেখতে পাবে পরে, তাহলে এইখানেও সেটাই সেইভাবেই কিন্তু করা হয়েছে। এবার এক্স যদি একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হচ্ছে এক্স ক্যাপ, পিওয়াই যদি একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয় তার করসপন্ডিং অপারেটর হচ্ছে পিওয়াই ক্যাপ, এটা হলো। এবার এইটার আবার এইটার আবার এক্সপ্রেশন কি, সেটা হচ্ছে শরোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এক্স মানে এক্স আর পিওয়াই মানে মাইনাস আই ক্রস ডেল ডেল ওয়াই, সেই জন্য এই পরের পার্টটা আসছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, মানে এইটুকু তোমাদেরকে ইনফরমেশনের মতো একটু মনে রাখতে হবে, বা লজিকটা এটাই যে কোনো অপারেটরকে আমরা মোমেন্টাম আর পজিশনের এতে ভেঙে ফেলবো, লিনিয়ার কম্বিনেশনে বা মোমেন্টাম বা পজিশনের টার্মসে ভেঙে ফেলবো, এটা হচ্ছে লজিক। এবার কেন পার্টিকুলারলি এই ফর্মটাই আসলো সেইটা একটু মেনে নিতে হবে, তারপরেরগুলো সবটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন কোনটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হবে হচ্ছে এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এইটা। ঠিক আছে, তাহলে এরকমভাবে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলো হবে। এইভাবে থ্রি ডাইমেনশান হলে থ্রি ডাইমেনশানের মতো করে। তারপরে আর একটা হয় হচ্ছে এল স্কোয়ার অপারেটর, এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইকুয়ালস টু এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার এরকম হয়। এবার এর যে অপারেটর এইটা হচ্ছে এইটার কার্টেশিয়ান কোঅর্ডিনেটেও হয়, তারপরে হচ্ছে ওই পোলার কোঅর্ডিনেটেও হয়। মেনলি আমরা পোলার কোঅর্ডিনেটেই লিখবো, কারণ যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরটা আমাদের পোলার কোঅর্ডিনেটেই দরকার হয়, সেই জন্য আমরা পোলার কোঅর্ডিনেটেই লিখবো। তো এগুলো যেগুলো হয় সেগুলো তো দেখতে পাবো। এল স্কোয়ার অপারেটরের পোলার কোঅর্ডিনেটে একটা বিশাল বড় ফর্ম হয় সেটা। হ্যাঁ বলো। বলছি যে এই এল স্কোয়ার যেটা বলেন সেটা তো ওপরেরটা দিয়ে আমরা থ্রি ডাইমেনশনে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, থ্রি ডাইমেনশন তো সেটাই তো বললাম, মানে আমি বলছি যে আমি থ্রি ডাইমেনশনে, এটা তো অবশ্যই থ্রি ডাইমেনশন। আমি বলছিলাম যে এল স্কোয়ারও একটা অপারেটর হয়, সেটা বলছি। এটা এল হ্যাঁ, এই যে স্কোয়ার এল অপারেটর স্কোয়ারটা হয়। সেটা তো থ্রি ডাইমেনশন তো। হ্যাঁ, থ্রি ডাইমেনশন তো, এটা এল এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এল আচ্ছা। ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার আছে। ঠিক আছে, এবার তাহলে এল স্কোয়ার অপারেটরের যে একটা বিশাল ওই পোলার কোঅর্ডিনেটের একটা বিশাল বড় ফর্ম হয়, সেই একটা খুব বাজে টাইপের দেখতে একটা ফর্ম হয়, তো সেরকম আছে। আর প্লাস কার্টেশিয়ান কোঅর্ডিনেটেরও ফর্ম হয়, তো এরকম আর কি, এরকম এটাই বলতে চাইছি যে তাহলে এই বিভিন্ন ক্লাস মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের ফর্মগুলো এরকম হয়। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর নেক্সট যে স্টেপ যেটা বলছিলাম যে আমাদেরকে এবার চেক করতে হবে যে এই যে কটা অপারেটর লিখলাম, এই আগে যেগুলো অপারেটর লিখেছি এখন যেগুলো লিখছি, এই প্রতিটা অপারেটর হারমিশিয়ান কিনা। তাহলে ওই হারমিশিয়ান দেখে কিনা তার সেটা দেখার নির্দিষ্ট আর কি আছে। এবার হচ্ছে যদি হারমিশিয়ান না হয় তাহলে তাকে হারমিশিয়ান করে নিতে হবে, এরকম ব্যাপার আছে। যেমন দেখা যায় যে এই যে এক্স একটা ক্লাসিক্যাল অবজারভেবল, পি এক্স একটা ক্লাসিক্যাল অবজারভেবল, কিন্তু এক্স ইন্টু পি এক্স যেটা এক্স পি এক্স এইটা হচ্ছে হারমিশিয়ান মানে এক্স হচ্ছে, যখন পরে আমরা দেখবো তখন বুঝতে পারবো এক্স হচ্ছে ইটসেলফ একটা হারমিশিয়ান অপারেটর, বা পি এক্স হচ্ছে একটা হারমিশিয়ান অপারেটর। কিন্তু এক্স ইন্টু পি এক্স মানে কি হবে, এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মটা সেটা হবে হচ্ছে এক্স মানে হচ্ছে এক্স থাকবে, আর পি এক্স মানে হচ্ছে মাইনাস আই ক্রস ডেল ডেল এক্স, এইটা হবে। তার মানে এইটা মানে কত, এইটা মানে হচ্ছে মাইনাস আই ক্রস এক্স ডেল ডেল এক্স, এইটা হবে। তো এইটা হচ্ছে এক্স পি এক্স এর হবে। এই যে অপারেটর যেটা হচ্ছে এই যে অপারেটরটা, এইটা বেসিক্যালি হারমিশিয়ান না, এটা ইজ নট হারমিশিয়ান অপারেটর। মানে এইটা এইটা দেখা যায় যে মানে
মানে যে অপারেটরের একটা করসপন্ডিং ক্লাসিক মানে মানে যে অপারেটরের করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালুর একটা পার্টিকুলার কি বলবো একটা পার্টিকুলার মানে আছে, সেইগুলো নর্মালি হারমিশিয়ান অপারেটর হয়। যেমন এক্স মানে হচ্ছে পজিশন, তার একটা পার্টিকুলার এক্সিস্টেন্স আছে, বা পিএক্স মানে হচ্ছে মোমেন্টাম, একটা এক্সিস্টেন্স আছে, সেইগুলো হারমিশিয়ান হচ্ছে। বা এনার্জি হ্যামিল্টনিয়ান অপারেটর, হারমিশিয়ান অপারেটর। কিন্তু এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে দুটো ক্লাসিক্যাল অবজারভেবলকে আমি গুণ করে দিয়েছি। মানে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে তোমার পজিশন অ্যান্ড মোমেন্টাম এরকমভাবে আমি আর কি গুণ করে দিয়েছি এটাকে। মানে এইটার এই রাশিটার কিন্তু আলাদা করে কোনো মানে নেই, মানে জাস্ট আমি দুটো অপারেটর বা দুটো ক্লাসিক্যাল অবজারভেবল সেটাকে গুণ করে দিয়েছি। তো এইগুলো দেখা যায় যে হারমিশিয়ান হয় না, কিন্তু এগুলোকে আমরা হারমিশিয়ান করে নিতে পারি। তেমন হচ্ছে যেমন এক্স পি এক্স ইজ নট হারমিশিয়ান, তো সেই জন্য এটা হারমিশিয়ান না বলে এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয় এই অপারেটর যেটা। অ্যান্ড ম্যাম হ্যাঁ, বলছি হারমিশিয়ানের জায়গাটার অসুবিধা হচ্ছে, মানে মানে কখন নেব না এটা বললেন, কিন্তু একটু অসুবিধা হচ্ছে এই জায়গাটা। ওটাও এখন অসুবিধা হবে, ওটা হারমিশিয়ান নিয়ে অনেক কিছু পড়তে হবে দুদিন ধরে, তো এখন অসুবিধা হবে। হারমিশিয়ান নিয়ে এখন কিছু বলাই যাবে না, তার আগে অনেক কিছু বলতে হবে, মানে মোটামুটি বলে দিচ্ছি। এইটা কি করে এই যে ইকুয়েশনটা কি করে হারমিশিয়ান হলো না সেই জায়গাটার অসুবিধা ওটা হচ্ছে। এখন বোঝাই যাবে না, হারমিশিয়ান নিয়েই তো অনেক কিছু পড়তে হবে, তবে তো হারমিশিয়ান কি বুঝবো। মানে মোট কথা এই অপারেটরটার যদি এরকম করি, ধরো এই তো একটা অপারেটর হলো, এইটার ট্রান্সপোজ নট ইকুয়ালস টু দিস অপারেটর, এটা হয় না, সেই জন্য এটা নট হারমিশিয়ান, এটা হারমিশিয়ান নয়। এটা হচ্ছে ব্যাপার, কিভাবে হচ্ছে না হচ্ছে সেটার জন্য অনেক কিছু পড়তে হবে, মানে আমাদের ট্রান্সপোজটা কোনোভাবে বার করতে বার হবে, তাই করতে তো? হবে। হ্যাঁ, মানে করে দেখতে হবে যে এটা হারমিশিয়ান কিনা, কোনো একটা অপারেটর মানে কোনো একটা ওয়েভ ফাংশন অ্যাকসেপ্টেবল কিনা সেটা কি করে দেখতে, তিনটে ক্রাইটেরিয়া ছিল। তেমন কোনো একটা অপারেটর কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা, তার ক্রাইটেরিয়া হচ্ছে অপারেটরটা হারমিশিয়ান কিনা। অপারেটরটা হারমিশিয়ান কিনা তার চেকিং প্রসেসটা হচ্ছে এইটা, যে অপারেটরটার কমপ্লেক্স কনজুগেট বা অপারেটরটা ট্রান্সপোজ সেটাই ফিরিয়ে দিচ্ছে কিনা। যদি ফিরিয়ে দেয় তাহলে সেটা হারমিশিয়ান, আর যদি না ফিরিয়ে দেয় তাহলে সেটা নট হারমিশিয়ান, তাহলে সেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল নয়। এটা হচ্ছে ব্যাপার। এবার এইটার মধ্যে অনেক ব্যাপার আছে, সেইটা আমাদের দুটো ক্লাস লাগবে, ঠিক আছে? তাহলে ম্যাম এই যে তাহলে যে ম্যাম তিনটে আমাদের যে ওয়েভ ইকুয়েশন গুলো সেদিন আমরা দেখলাম যে ও অ্যাকসেপ্টেবল কি নয়, এগুলো আমরা ফাইনাইট, তারপর সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস, এগুলো দেখে বলছিলাম। তো ওইগুলো হলেও যদি আমাদের হারমিশিয়ান না হয় তাহলে আমাদের সেটা অ্যাকসেপ্টেবল ওয়েভ না ফাংশন না, হবে না। আবার আবার গুলিয়ে ফেলছে, এটা অপারেটর, ওটা ওয়েভ ফাংশন, এটা আচ্ছা আচ্ছা, অপারেটর। অপারেটর। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও, মানে অপারেটরকে দেখার জন্য আমাদের হারমিশিয়ান হারমিশিয়ান কন্ডিশন দেখতে ফলো হবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের ইকুয়েশন দেখতে গেলে তখন তাহলে আমাদের ওইখানে তিনটে স্টেপ দেখতে হবে, তাই তো? ইকুয়েশন না, ওয়েভ ফাংশন দেখতে গেলে। ওই ফাংশন দেখতে হ্যাঁ, গেলে তিনটে ইকুয়েশন স্টেপ আবার দেখতে কি সেটা আমি এখন আসছি। কোয়ান্টাম মেকানিক্সে ইকুয়েশন ইজ নট অ্যান ইকুয়েশন, মানে সেটা কি সেটা আসছি, হবে। ঠিক আছে। ঠিক আছে? এইটা তেমন হচ্ছে পিএক্স এক্স, এইটা যেটা, এইটাও হচ্ছে একই রকম, হারমিশিয়ান না, কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল না। কিন্তু এগুলোকে আমরা হারমিশিয়ান করে নিতে পারি। কি করে করব, যে এরা হচ্ছে বাট দে ক্যান বি হারমিশিয়ান। সেটা কি করে হবে, সেটা হচ্ছে এক্স পি এক্স প্লাস pxx/2, এইটা যদি করে দিই, এই xpx প্লাস pxx/2 এইটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর। মানে এখানে তোমাদের অত কিছু বুঝতে হবে না, আমি জাস্ট মানে এই জিনিসটাকে এই জন্য বলতে চাইছি যে যেহেতু মানে কোনো একটা অপারেটর কোয়ান্টাম মানে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে কি করে পাবো, তার তিনটে স্টেপ হচ্ছে এই যে তিনটে স্টেপ। একটা হচ্ছে গিয়ে যে কোনো অপারেটর, যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে পজিশন অ্যান্ড মোমেন্টামের ফর্মে আমি ভেঙে নেব, সেইটা হচ্ছে এক নম্বর স্টেপ, যেটা আমি দেখাচ্ছি প্রতিটা ক্ষেত্রে, যে পজিশনকে পজিশন রাখছি, মোমেন্টামকে ইন টার্মস অফ পজিশন ভেঙে নিচ্ছি, তারপরে হ্যামিল্টনিয়ানকে ইন টার্মস অফ পজিশন মোমেন্টাম অ্যান্ড পজিশন ভেঙে নিচ্ছি, সেখান থেকে আরও যেভাবে করে ফাইনালি একটা হ্যামিল্টনিয়ান অপারেটরের একটা ফর্ম এসছে, একই রকম অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, এরকম বেশ কিছু উদাহরণ দেখালাম। তার মানে স্টেপ 1টা বোঝা গেল, সরি হ্যাঁ, স্টেপ 1 অ্যান্ড 2 দুটোই বোঝা গেল রাদার।
কারণ স্টেপ টুটা কী ছিল, স্টেপ টুটা তাহলে স্টেপ ওয়ানটা ছিল যে আমরা যে কোনো অপারেটরকে পজিশন এবং মোমেন্টাম এরকম কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে নেব। আর স্টেপ টুটা কী ছিল, ওই যে পজিশন বা মোমেন্টাম লিখলাম তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের যে ফাংশনাল ফর্মটা সেই ফর্মটা লিখে ফেলবো, যেটাই এতক্ষণ ধরে করলাম। এবার ওইটার মধ্যে 3 নম্বর স্টেপ যেটা ছিল সেটা ছিল যে কোনো একটা অপারেটরকে কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল হতে গেলে সেটাকে হারমিশিয়ান হতে হবে। এবার এই হারমিশিয়ান নিডস আ লার্জ এক্সপ্লানেশন, হারমিশিয়ান কথাটার অনেক এক্সপ্লানেশন দরকার, যেটা এখন আমরা পড়বো না। বাট ওই যে 3 নম্বর স্টেপটা ওইটা ছিল, তার জন্য আমি কিছু কথা বলছি, আর কিছু না। যে এই যেমন এরকম দেখা যায় যে এরকম অপারেটর, কারণ এখন তোমরা এক্স অপারেটর কি জানো, পিএক্স অপারেটর কি জানো, এগুলো তোমরা এখন জানো, সেই জন্য এই দুটো অপারেটর দিয়ে আমি বলছি যে এক্স হচ্ছে হারমিশিয়ান, এটা আমি এখন ইনফরমেশনের মতো বলছি, পিএক্স হারমিশিয়ান, কিন্তু এক্স ইন্টু পিএক্স ইজ নট হারমিশিয়ান। সেইটাকে হারমিশিয়ান করে নেওয়া যেতে পারে, কি করে যেতে পারে, এই রকমভাবে হারমিশিয়ান করে নেওয়া যায়, এক্স পিএক্স প্লাস পিএক্স এক্স বাই 2, এইরকমভাবে মানে এইটাকে যদি জাস্ট লিনিয়ার কম্বিনেশন করে এরকমভাবে লিখি তাহলে এইটা দেখা যায় এইটা হচ্ছে হারমিশিয়ান অপারেটর। এরকম আরও অনেক উদাহরণ আছে, আমি এইটাই জাস্ট বলতে চাইলাম। যেমন ওয়েভ ফাংশন নর্মালাইজ না, তাকে নর্মালাইজ করে নেওয়া যেতে পারে। যেমন ওয়েভ ফাংশন যদি অ্যাকসেপ্টেবল না হয় মানে তাহলে তার হয়তো ডোমেনটা চেঞ্জ করে, যেটা আগে বারবার দেখেছিলাম, ডোমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু ওয়েভ ফাংশন হয়তো কোনো একটা পার্টিকুলার ডোমেনে অ্যাকসেপ্টেবল না, বাট আমি যদি ডোমেনটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে সেই ওয়েভ ফাংশনটা হয়তো ওই পার্টিকুলার যে এখন যে ডোমেনটা তৈরি হলো সেই ডোমেনে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, সেটা দেখেছি। তেমন অপারেটরের ক্ষেত্রেও কিছু কিছু অপারেটর হয়তো অ্যাকসেপ্টেবল না, বাট তাকে আমরা অ্যাকসেপ্টেবল করে নিতে পারি বাই মেকিং দেম হারমিশিয়ান। আমি এইটুকু জাস্ট ফিল দিতে চাইছি। এবার হারমিশিয়ান কি ব্যাপার সেটা হবে, সেটা আরও তার জন্য 2-3টে ক্লাস আগে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক ম্যাম আছে, এই আগের পেজটা একবার দেখাবে? ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এরপর আমাদের যেটা পড়তে হবে, আচ্ছা গেল, এইগুলো গেল। আচ্ছা তাহলে এরপর নেক্সট হচ্ছে যেটা হ্যাঁ ম্যাম ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট আমাদের যেটা ওই মানে পসলের 2তে নেক্সট যেটা আর কি ছিল আমাদের অচেনা কিছু আর কি আরও টার্ম কিছু বাকি ছিল, সেটা হচ্ছে কমপ্লিট সেট। 1 নম্বর হচ্ছে কমপ্লিট সেট, এটা একটা বাকি ছিল। আর হচ্ছে হ্যাঁ কমপ্লিট সেট এটাই ছিল। এই কমপ্লিট সেটটা জানার আগে আমাদেরকে এইবার কিছু জানতে হবে, যেটা বলছিলাম কোয়ান্টাম মেকানিক্সে ইকুয়েশন বলাই এখন আমাদের যথেষ্ট হবে না। এইবার আমাদেরকে জানতে হবে আইগেন ভ্যালু ইকুয়েশন, আইগেন ফাংশন। এই যে ওয়েভ ফাংশন এতক্ষণ ধরে বলছি, এবার আমাদের সব কিছু কনভার্টেড হয়ে যাবে টু আইগেন ফাংশন, আইগেন ভ্যালু ইকুয়েশন। এইটা হচ্ছে এবার থেকে কোয়ান্টাম মেকানিক্সের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। যে শরিঞ্জার ইকুয়েশন এত কিছু ধরে বলে আসছি, শরিঞ্জার ইকুয়েশন ইজ অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে হোয়াট ইজ আইগেন ভ্যালু ইকুয়েশন, হোয়াট ইজ আইগেন ফাংশন, হোয়াট ইজ আইগেন ভ্যালু, এই 3টে জিনিস এখন আমাদেরকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট হচ্ছে আমরা যাব আইগেন ফাংশন, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভ্যালু ইকুয়েশন, এইগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা এবার আইগেন ফাংশন, এবার এই জিনিসগুলো কি আছে এটা বোঝা যাক। আচ্ছা ধরো আমি বলছি যে এ হচ্ছে আমাদের একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এ হচ্ছে এ ইজ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এটা বললাম। অ্যান্ড এ পার্টিকুলার ফাংশন বললাম, অ্যান্ড এ পার্টিকুলার ফাংশন, সেটাকে আমি বলছি ধরো এফ, এটা বলছি। আর এটা হচ্ছে একটা অপারেটর। তাহলে অপারেটরের কাজ কি, অপারেটরের কাজ হচ্ছে ফাংশনের ওপর অপারেট করে। তাহলে এমনভাবে লিখছি সাচ দ্যাট এই এ অপারেটরটা এই পার্টিকুলার ফাংশন এফের ওপর কাজ করছে, করে এই এফটাকেই ফিরিয়ে দিচ্ছে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশান রাদার বলা যেতে পারে। মানে একটা কনস্ট্যান্ট একটা কিছু দিয়ে গুণ মানে মাল্টিপ্লাই করে ওই ফাংশনটাকেই আবার ফিরিয়ে দিচ্ছে।
মানে আমি বলছি এ হচ্ছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এবং এফ হচ্ছে একটা ওয়েভ ফাংশন, একটা পার্টিকুলার ফাংশন, যেখানে এই অপারেটরটা এই এফ এর ওপর অপারেট করছে, এই ফাংশনটার ওপর অপারেট করে ওই ফাংশনটাকেই ফিরিয়ে দিচ্ছে উইথ এ কনস্ট্যান্ট ভ্যালু, মানে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন, এইভাবে ফিরিয়ে দিচ্ছে। যদি এইটা হয় তাহলে আমরা এটাকে বলবো, তাহলে where alpha is a constant, আর যদি এইটা স্যাটিসফাইড হয় then f is called the eigen function of operator A with the eigenvalue alpha। এইটা হচ্ছে টোটাল কথাটা, যে যদি এরকম একটা রিলেশন পাই তাহলে আমরা বলবো যে f is the eigen function of operator A with the eigenvalue alpha, আর এই ইকুয়েশনটাকে বলবো and this equation is called eigenvalue equation। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, আইগেন ভ্যালু আলফা, আইগেন ভ্যালু ইকুয়েশন অ্যান্ড আইগেন ফাংশন। তাহলে এইটা হচ্ছে আমাদের আইগেন ফাংশন, এটা হচ্ছে আমাদের আইগেন ভ্যালু, আর দিস ইকুয়েশন ইজ দ্য আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এবার এর কয়েকটা উদাহরণ করা যাক, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। তাহলে ধরো let us consider যে f equals to e to the power alpha x, এটা বলছি। অ্যান্ড আমরা যেটা সব প্রথম থেকে বলে আসছি, এ হচ্ছে একটা অপারেটর যেটাকে বলছি a equals to ddx, এটা হচ্ছে একটা আমাদের অপারেটর, মানে এই অপারেশনটা আমরা করব। তাহলে দেখা যাক এবার আমাদেরকে এখন, তাহলে আমরা এই ইকুয়েশনটা দেখি, মানে জাস্ট লেফট হ্যান্ড সাইডটা দিয়ে শুরু করি কি হয়। তাহলে এই পেজেই করি ছোট ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি করছি, এই এটা এফ এর উপরে কাজ করবে, তার মানে কি হবে, বেসিক্যালি এই ddxটা কাজ করবে ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে। তার মানে এইটা কি দেবে, ddxটা ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপর কাজ করে কি দেবে, মানে এর জাস্ট ডেরিভেটিভ হবে, তার মানে আলফা ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা হলো তো ডেরিভেটিভটা। এটা মানে কি, এইটা মানেই তো আলফা ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, মানে কি ই টু দি পাওয়ার আলফা এক্স মানেই তো এফ ছিল, তার মানে তো এই আইগেন ভ্যালু ইকুয়েশন ফলো করলো, তাই তো আইভারসন ইকুয়েশন মেনে চললো। তার মানে আমরা বলবো যে ই টু দি পাওয়ার আলফা এক্স ইজ অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর ddx উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। ঠিক আছে, তার মানে আমরা এইটার মানে কি বলবো, যে ই টু দি পাওয়ার আলফা এক্স, একবার আগের পৃষ্ঠা যাবেন? ঠিক আছে, হয়ে গেছে। ই টু দি পাওয়ার আলফা এক্স ইজ অ্যান eigenfunction of operator A equals to ddx with an eigenvalue alpha। ঠিক আছে, এইটা বলবো। আচ্ছা, তাহলে একই রকম ভাবে যে তাহলে এইটা হচ্ছে, তাহলে ওটাও এটা হলো আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে একই রকম ভাবে যদি ধরো, আমি যদি বলি এবার হচ্ছে আমার এটা হচ্ছে এরকম টাইপ অফ দেখতে, d2/dx²। আমি এটা 2 নম্বর উদাহরণ হিসেবে বলছি। হ্যাঁ, বলছি আইগেন যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা আলফা বলছি, শুধু আলফা এফ নয়? না, আলফা এফ না, এফটা তো ফাংশন, যে এফটা ছিল সেই ফাংশনটাকেই ফিরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন হবে না। এই আস্তে আস্তে বুঝতে পারবে। মোট কথা না, আলফাটা হচ্ছে আইগেন ভ্যালু, এফটা হচ্ছে আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। আর এই রকম ইকুয়েশন যদি ওবে করে একটা অপারেটর একটা ফাংশনের উপর কাজ করে, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা বলবো আইগেন ভ্যালু ইকুয়েশন। সেই জন্য এই ইকুয়েশনটা ইজ অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা,
তারপরে বলছি ধরো এটা হচ্ছে d2/dx2 এরকম আমি বললাম। আর তখন আমি এফটাকে বলছি, এফটাকে আমি তখন বলছি হচ্ছে ধরো কি বলবো, এফটাকে ধরো বলছি মোটামুটি এরকম, এফটাকে এরকম আমি বলছি ধরো এরকম sin kx এই টাইপের দেখতে। তাহলে এবার আমার এখানে কি হবে, তাহলে আমি এখানে করি যে আমার হচ্ছে এটা এফ এর ওপর কাজ করবে মানে d2/dx2, সেইটা কাজ করবে হচ্ছে sin kx এর ওপর, এটা কাজ করছে। এটা কাজ করে কি দেবে, তাহলে এইটা হচ্ছে এই অপারেটরকে সবসময় কিভাবে কাজ করাতে হয় দেখো, এইটাকে কি করে কাজ করাতে হয়, এইটা মানে কি, এইটা মানে ddx অফ sin kx এইটা, তার মানে আগে এই পার্টটা এর উপরে কাজ করবে, তারপরে তার উপরে এই অপারেটরটা কাজ করবে, এই ddxটা কাজ করবে, ঠিক আছে, এরকমভাবে সবসময় অপারেটর কাজ করে আর কি। তো যাই হোক, তাহলে এই ddxটা তার মানে এটা কি হলো, ddx অফ এই ddx sin kx এর উপর কাজ করে কি দেবে, cos kx দেবে, তার সাথে একটা k বাইরে থাকবে ইন্টু cos kx এইটা হবে। তারপরে এই ddxটা আবার cos kx এর উপর কাজ করে k ইন্টু k, তার মানে k স্কোয়ার হয়ে যাবে আর একটা মাইনাস আসবে ইন্টু sin kx এইটা হলো। তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে k স্কোয়ার ইন্টু sin kx মানে কি, sin kx মানেই হচ্ছে f এইটা। তার মানে আমার হচ্ছে যে এই অপারেটর যেটা ছিল এ এফ ইকুয়ালস টু কী দিল, মাইনাস কে স্কোয়ার ইন্টু এফ দিল, এ এফটা। তার মানে এইখানে কি হলো, এইখানেও কিন্তু এই এফ ফাংশন যেটা মানে সাইন কে এক্স যেটা ইজ অ্যান আইগেন ফাংশন অফ d2/dx² operator with the eigenvalue মাইনাস কে স্কোয়ার এইটা। তাহলে এটাও একটা আইগেন ভ্যালু ইকুয়েশন কিন্তু দিল। ম্যাম হ্যাঁ তাহলে ম্যাম আমাদের যে কোনো একটা ফাংশনকে যে কোনো একটা নির্দিষ্ট অপারেটরের জন্য সেটা হ্যাঁ, তাহলে হ্যাঁ, আইগেন হচ্ছে, exactly, কিন্তু হ্যাঁ। সেটা অন্য যদি d/dx হয়ে যায় তখন তাহলে কিন্তু আইগেন হতো না। না এক্স্যাক্টলি ওটাই নেক্সট বলতে যাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আর এটা একটা জিনিস ম্যাম, এখানে যদি k এর জায়গায় যে 1 থাকতো তাহলে এটা ফলো করতো, মানে sin x যদি শুধু থাকতো। হ্যাঁ ফলো করতো, আইগেন ভ্যালু 1 আচ্ছা। তার মানে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে এইটা। তাহলে এই ওটা যেটা ও বললো যে এটাই যদি জাস্ট ddx হতো আগের মতো তাহলে কিন্তু আর আইগেন ভ্যালু ইকুয়েশন হতো না। আইগেন ভ্যালু ইকুয়েশন হতে গেলে ওই ফাংশনটাকেই ফিরিয়ে দিতে হবে উইথ এ কনস্ট্যান্ট ভ্যালু, বুঝতে পেরেছো, এইটা ফিরিয়ে দিতে হবে তো উইথ এ আইগেন ভ্যালু বা উইথ এ কনস্ট্যান্ট ভ্যালু, যেটা যে ভ্যালুটাকে বলবো আইগেন ভ্যালু আর ইকুয়েশনটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন। এই হচ্ছে গিয়ে মোট কথা তোমার মোটামুটি পস্টুলেট 2 যেটা বললাম। এইবার আমরা যেটা পড়বো পস্টুলেট 3 পড়বো, ঠিক আছে। তাহলে বোঝা গেল তো, এটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার তো কি হচ্ছে না হচ্ছে ব্যাপারগুলো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবার হচ্ছে পস্টুলেট 3 এইটা। ম্যাম আগের পেজটা একটু নিয়ে যাবেন না? এটা আচ্ছা, পস্টুলেট 3টা কি বলে, পস্টুলেট 3 হচ্ছে পস্টুলেট 3 হচ্ছে বেসিক্যালি আমি একদম মানে সোজাভাবে বলছি, পস্টুলেট 3টা হচ্ছে যে এই যে বলছি একটা ক্লাসিক্যাল অবজারভেবল আছে, তার একটা করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, তাহলে এই যে ক্লাসিক্যাল অবজারভেবলের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সে যদি কোনো একটা পার্টিকুলার ফাংশনের উপর কাজ করে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন যদি দেয় উইথ এ আইগেন মানে উইথ আ মানে আইগেন ভ্যালু আর কি, আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে মানে তার একটা আইগেন ভ্যালু আছে, তাহলে সেই আইগেন ভ্যালুটা ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হবে। এইটা হচ্ছে পস্টুলেট 3, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা উদাহরণ করে করে বুঝতে পারবো। মানে আমি যখন এখন পস্টুলেট 3 এক্স্যাক্ট স্টেটমেন্ট আমি এখন লিখবো, বাট স্টেটমেন্টটা লিখে যেমন মনে হবে, অ্যাটলিস্ট আমার সময় আমার তাই মনে হতো, কেমন যেন একটা মনে হয় যে প্রথমটা পড়তে পড়তে যেন শেষটা মানে শেষ অবধি আস্তে আস্তেই যেন প্রথমটা ভুলে গেলাম, এরকম একটা মনে হয়। একটা বড় একটা স্টেটমেন্ট লিখতে হবে, কিন্তু যেটার বেসিক মানে হচ্ছে এইটা যে কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সেটা আইগেন ফাংশনের উপর কাজ করে যদি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, তাহলে যে আইগেন ভ্যালুটা পেলাম সেই আইগেন ভ্যালুটাই হচ্ছে ওই করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের যে ক্লাসিক্যাল অবজারভেবল তার ভ্যালু।
যেমন হচ্ছে যদি হ্যামিল্টনিয়ান অপারেটর যেটা, সেটা ধরো কোনো একটা ওয়েভ ফাংশনের উপর কাজ করলো, করে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ধরো দিল, তাহলে তার মানে সে যে আইগেন ভ্যালুটা যেটা পেলাম, আইগেন ভ্যালু ইকুয়েশন যদি দেয়, তাহলে যে আইগেন ভ্যালুটা পেলাম সেটাই হচ্ছে ওই পার্টিকুলার ওই সিস্টেমটার এনার্জি হবে। তার মানে হ্যামিল্টনিয়ান অপারেটরকে কাজ করেছিলাম, হ্যামিল্টনিয়ান অপারেটর মানে সেটা তো এনার্জির অপারেটর, তার মানে এনার্জিটা পেয়ে গেলাম। মোমেন্টাম অপারেটর যদি কোনো একটা ওয়েভ ফাংশনের উপর কাজ করলো, করে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দিল, তাহলে যে আইগেন ভ্যালুটা দিলাম সেটাই হচ্ছে মোমেন্টামের এক্সপ্রেশন, মোমেন্টামের ভ্যালু, মানে ওই পার্টিকুলার যে সিস্টেমটার জন্য ওয়েভ ফাংশনটা ইউজ করেছি, তাহলে সেই সিস্টেমের মোমেন্টামের ভ্যালু হচ্ছে ওইটা। তার মানে আইগেন ভ্যালু ইকুয়েশন দিলে যে আইগেন ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে করেসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল বা করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের ভ্যালু। এইটা হচ্ছে পস্টুলেট 3। ঠিক আছে, এবার এইটাকে বেশ একটা খটোমটো কথায় একদম লেখা থাকে স্টেটমেন্টটা, মানে তোমাদের কাছে সোজা লাগতেও পারে, আমি আমার সময় আমার নিজের কথা বলছি, আমার এরকম খুব মনে হতো পস্টুলেট 3টা। তো যাই হোক, ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি পস্টুলেট 2 তে ছিল না যে আইগেন ফাংশন অফ আ হার্মিশিয়ান অপারেটর ফর্মস আ কমপ্লিট সেট, হ্যাঁ, ওই কমপ্লিট সেটটা মানে কি কমপ্লিট একটু বলে সেটও দেবেন? এখন, হ্যাঁ ওটাও একটা মানে বলতে হতো, ভালো কথা মনে করেছো, কমপ্লিট সেটও এখন বুঝবে না, কিন্তু ঠিক আছে, ওটা একটা ভালো কথা মনে করিয়েছো, হ্যাঁ ঠিকই বলেছো, ওটা একটুখানি বলে দিই, ওটাও বুঝবে না, ওই জন্যই আমি আসলে খেয়াল ছিল না আমার, কিন্তু ওটাও একটু বলে দিই কমপ্লিট সেটটা কি। আচ্ছা, এটা হচ্ছে এখানে বলে দিই, কমপ্লিট সেটটাও বেসিক্যালি হারমিশিয়ানের সাথেই বলতে হবে, তাও আমি বলে দিচ্ছি কমপ্লিট সেট জিনিসটা কি। কমপ্লিট সেট জিনিসটা কি বলো তো, যেটা আগের দিন কিছুটা বলেছিলাম, কমপ্লিট সেট মানে হচ্ছে, মানে ধরো একটা কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের একটা সেট অফ ওয়েভ ফাংশন আছে, মানে যেটা অবশ্য আমি আগের দিন কমপ্লিট সেট কিছুটা বলেছিলাম, তো সেই জন্য বুঝতে পারবে হয়তো কিছুটা। যেমন ধরো পার্টিকেল ইন এ বক্স, ফর পার্টিকেল ইন এ বক্স সিস্টেম, এইটার জন্য আমি ওয়েভ ফাংশনটা কি বললাম, সাই 0 তো হয় না, সাই মানে দাঁড়াও আমি একটু ঠিক করে লিখি, মানে এটা আমি বলছি যে ধরো সাই এন যেটা বলেছিলাম, সাই এন এক্স মানে nth স্টেটের জন্য ওয়েভ ফাংশন, সেটা কি ছিল, সেটা ছিল √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স উইথ এন ভ্যালু 1 2 3 এরকম বলেছিলাম, এটা ছিল আমার পার্টিকেল ইন এ বক্সের ওয়েভ ফাংশন। এবার ওখানে n ইকুয়ালস টু 1 হলে সেটা হবে হচ্ছে সাই 1x, যেটা হচ্ছে √2/l সাইন পাই বাই l ইন্টু এক্স। তারপরে n ইকুয়ালস টু 2 হলে সেটা হবে সাই 2x, মানে এটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য ওয়েভ ফাংশন, মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। এটা হচ্ছে গিয়ে √2/l সাইন 2 পাই বাই l ইন্টু এক্স, এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন অ্যান্ড সো অন, এরকমভাবে পাবো। তাহলে পার্টিকেল ইন এ বক্সের জন্য এই যে আমি সাই এন মানে টোটাল মানে ফরে মানে সেট অফ আর কি এন এর জন্য, মানে এন এর ভ্যালুটা যে 1 থেকে শুরু করে একটা ফাইনাইট ভ্যালু অবধি হতে পারে, তাহলে ফরে সেট অফ ভ্যালু অফ এন এর জন্য যে যত ওয়েভ ফাংশনের ভ্যালু হবে, সেই টোটাল ওয়েভ ফাংশনটাকে আমি এরকমভাবে লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাই এন এক্স, এইটাকে বলা হয় হচ্ছে কি বেসিস, বা এইটাকে বলা হয় বেসিস অর সেট অফ ওয়েভ ফাংশন বেসিক্যালি, বুঝেছো, এইটাকে বলা হয়, এটাই হচ্ছে বেসিস বা এটাই হচ্ছে সেট অফ ওয়েভ ফাংশন বা সেট, যেটাকে আমরা কমপ্লিট সেট যে কথাটা বলেছি, সেই সেটটা হচ্ছে এইটা, যেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এরকমভাবে দেখাচ্ছি। এইবার এটা কমপ্লিট কখন হবে, কখন আমরা এই সেটটাকে কমপ্লিট সেট কখন বলবো, যখন হচ্ছে গিয়ে এই যে ওয়েভ ফাংশনটা যেটা, সেটা হচ্ছে ওই অর্থ নর্মালাইজড হবে, মানে এই সেট অফ ওয়েভ ফাংশনটা যদি অর্থ নর্মালাইজড হয়, মানে সাই এন এর সাথে সাই এন নর্মালাইজড হতে হবে, আর সাই এন এর সাথে সাই এন প্লাস 1 মানে প্রতিটার সাথে প্রতিটা ওয়েভ ফাংশনকে অর্থগোনাল হতে হবে, মানে প্রত্যেকটা ওয়েভ ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে প্রত্যেকটা ওয়েভ ফাংশনকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তার মানে অর্থগোনাল হতে হবে আর নর্মালাইজড হতে হবে। তার মানে যদি এই ওয়েভ ফাংশনগুলো যদি এইটাকে যদি মেনে চলে যে তোমার হচ্ছে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এন এক্স বা সাই স্টার এম এক্স সাই এন এক্স ডিএক্স, এইটা ইকুয়ালস টু ডেল্টা এম এন মানে ক্রনিকার ডেল্টা, এইটা ওয়্যার ডেল্টা এম এন ইকুয়ালস টু 1 হবে ফর এম ইকুয়ালস টু এন,
আর ইকুয়ালস টু 0 হবে ফর এম নট ইকুয়ালস টু এন। এই রিলেশনটা যদি এই পুরো সেট অফ ওয়েভ ফাংশনটা মেনে চলে তাহলে তাকে আমরা বলবো কমপ্লিট সেট। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কমপ্লিট সেট। এবার এইটা আমি কেন মানে একটু এটাও আমার ভুল হয়েছে, আমি একটু বলতে ভুলে গেছি, সেটা একটা ভুল। আর দ্বিতীয়ত কেন এটা বলতে ভুলে গেলেও এখানে কোনো অসুবিধা হতো না, কারণ এই পুরো জিনিস, কারণ পস্টুলেট 2টা এখনও পুরোপুরি সব তো বলা হয়নি। যখন এই হারমিশিয়ান অপারেটর ওগুলো বলবো তখন আরও ভালো, মানে বেসিক্যালি ব্র্যাকেট নোটেশনটা ইন্ট্রোডিউস করার পরে কমপ্লিট সেটটা আরও ভালো করে বোঝা হয়, সেই জন্য বলতে ভুলে গেলেও কোনো অসুবিধা হতো না, ওই জন্য আমার আরও মাথা থেকে বেরিয়ে গেছে। কিন্তু বেসিক্যালি কমপ্লিট সেট মানে হচ্ছে এইটা, যে একটা সেট অফ ওয়েভ ফাংশন যদি এই রিলেশনটা মেনে চলে তাহলে সেটাকে বলবো কমপ্লিট সেট। যেমন এটা হচ্ছে আমি পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে বললাম, সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও সেম হবে, যেটাকে ওই সাই ভিএক্স দিয়ে বলবো। তারপরে তোমার রিজিড রোটারের ক্ষেত্রেও সেম হবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেও সেম হবে। এই প্রত্যেকটা কোয়ান্টাম মেকানিক্যাল যে সিস্টেমগুলো আছে, মানে যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট সেটই তৈরি করে। এবং যে কোনো হারমিশিয়ান অপারেটরের যদি আইগেন ফাংশন হয় তাহলে সেই আইগেন ফাংশনটা একটা কমপ্লিট সেট তৈরি করে। মানে সেই আইগেন ফাংশন যদি একটা সেট থাকে, সেই আইগেন ফাংশনের যদি একটা সেট অফ আর কি ওয়েভ ফাংশন থাকে, তাহলে সেই সেটের মধ্যে যত ওয়েভ ফাংশন আছে প্রত্যেকের সাথে নর্মালাইজড এবং প্রত্যেকে অন্যজনের সাথে অর্থোগোনাল, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অর্থোগোনাল মানে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। বুঝতে পারো যে এইটা হচ্ছে কমপ্লিট সেট। ঠিক আছে, এবার বুঝতে পারছো তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝেছি। এটা হচ্ছে কমপ্লিট সেট। আচ্ছা, তাহলে পস্টুলেট 3, তাহলে এই পস্টুলেট 3তে যেটা বলছিলাম, হ্যাঁ, তাহলে স্টেটমেন্টটা প্রথমে আগে লেখা যাক। তাহলে স্টেটমেন্টটা কি, যে ইন এ কোয়ান্টাম স্টেট psi the only values of a classical observable A that comes out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A corresponding to the classical observable A। এইটা ঠিক আছে, এই এত বড় এইটা যেটা, এটা হচ্ছে পস্টুলেট 3, যে কি বলছে, যে ইন এ কোয়ান্টাম স্টেট psi the only values of a classical observable A that comes out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A corresponding to that classical observable A। এটা হচ্ছে মানে পস্টুলেট 3, যেটা আমি ওই বলছিলাম, যে যদি কোনো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর সে কোনো একটা ফাংশানের ওপর কাজ করে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, তাহলে ওই যে আইগেন ভ্যালু যেটা, সেটাই বেসিক্যালি ওই করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু, এটাই বলতে চাইছে। বুঝেছি? এবার এইটা বুঝতে গেলে আমাদেরকে কিছু উদাহরণ করে 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 আমরা বুঝবো। তাহলে দেখা যাক, তাহলে আমরা কিছু এক্সাম্পল করে করে যাই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে টু ইলাস্ট্রেট this postulate let us cite some examples। যেমন হচ্ছে আমরা প্রথমে 1 নম্বর নিচ্ছি ফ্রি পার্টিকেলকে নিচ্ছি, ফ্রি পার্টিকেল প্রবলেম। তাহলে ফ্রি পার্টিকেল ইন 1 ডাইমেনশন, এটাকে নিচ্ছি। তাহলে এইটা নিলে কি হবে, তাহলে এটার ওয়েভ ফাংশন কেমন, ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন আগের কথাটা একবার আনবেন। psi x equals to
এটাকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ফ্রি পার্টিকেল ফাংশন মানে আচ্ছা এইখানে এখানে একটা কিন্তু ডিভিশন আছে, এটার সাথে এটা গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে ফ্রি পার্টিকেল যে ফাংশন, ফ্রি পার্টিকেলটা কেমন দেখতে? ফ্রি পার্টিকেল ওয়েভ ফাংশনকে এরকম টাইপের দেখতে হয়, ওই ই টু দি পাওয়ার টাইপের দেখতে হয়, যে এন ই টু দি পাওয়ার আই কে এক্স এরকম দেখতে হয়, যেখানে কে হচ্ছে একটা রিয়েল কনস্ট্যান্ট এবং এন হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট বেসিক্যালি, ওয়্যার এন ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড কে ইজ এ, দুটোই রাদার এটা রিয়েল কনস্ট্যান্ট আর কি, এরকম, ঠিক আছে। এরকম হলো রিয়েল কনস্ট্যান্ট এইটা। তাহলে এইবার এইখানে এবার এটা হলো। আচ্ছা এবার আমি বলছি যে আমি এবার এখানে মোমেন্টাম অপারেটরটা কনসিডার করছি। এবার লেটস কনসিডার দ্য মোমেন্টাম অপারেটর, যেটাকে বলছি px, যেহেতু ওয়ান ডাইমেনশন তাহলে ওয়ান ডাইমেনশনই কনসিডার করছি, সেটা হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, এটা হলো। তাহলে এটা তো আমরা ধরে জানি এটা হয়। তাহলে এইবার আমি কাজ করছি, এবার আমি আইগেন ভ্যালু ইকুয়েশন দেয় কিনা দেখার চেষ্টা করছি। তাহলে px আমার অপারেটর আর সাই এক্স হচ্ছে আমার ফাংশন, তাহলে এটা এর ওপর কাজ করছে মানে মাইনাস আইচ ক্রস ডেল ডেল এক্স, যেটা সেইটা কাজ করছে এন ই টু দি পাওয়ার আই কে এক্সের ওপর, এইটার ওপরে কাজ করছে। এইটার ওপরে কাজ করে আমার কি দেবে, এইটার ওপরে কাজ করে কি দেবে, যে এটার ওপরে কাজ করে এটা হবে হচ্ছে মাইনাস আইএইচ ক্রস থাকলো ইন্টু হচ্ছে গিয়ে এন, ইন্টু হচ্ছে এনটা কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, ইন্টু এটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু আই কে একটা বেরিয়ে আসবে, তারপরে আই কে ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা হলো। এইটা মানে কি, মানে এই যে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল, তার মানে কে এইচ ক্রস ইন্টু এন ই টু দি পাওয়ার আই কে এক্স, এটা হলো। তার মানে এই যে তার মানে এটা কিন্তু বেসিক্যালি দিল হচ্ছে কে এইচ ক্রস ইন্টু এন ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স মানেই হচ্ছে গিয়ে সাই এক্স, তার মানে পি এক্সটা সাই এক্সের ওপর কাজ করে কে এইচ ক্রস, যেখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইচ ক্রসটাও একটা কনস্ট্যান্ট, সেইটা ইন্টু সাই এক্স দিল। তার মানে এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, তার মানে এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দিল। তার মানে এই যে এইখানে এবং এটা এবং এই ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে যে মোমেন্টামের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে কে ইন্টু এইচ ক্রসই হয়। তার মানে এই যে কে ইন্টু এইচ ক্রস যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই মোমেন্টামের যে ভ্যালু সেইটা দিয়ে দিল ফর দিস পার্টিকুলার সিস্টেম, কারণ সিস্টেমের ওপর, সিস্টেমের নেচারের ওপর ডিপেন্ড করে ওয়েভ ফাংশন এসছে, সেই ওয়েভ ফাংশনের ওপরে কাজ করেই মোমেন্টাম অপারেটরটা এইটা দিয়েছে। সেই জন্য এইটা হচ্ছে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে যে মোমেন্টামের ভ্যালুটা যেটা হয় ফ্রি পার্টিকেল ক্ষেত্রে ইন ওয়ান ডাইমেনশনে, কারণ পার্টিকেলটা এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দুদিকেই যেতে পারে, মানে উইথ ইকুয়াল প্রবাবিলিটি। তো সেটার এরকম একটা সিস্টেমের ক্ষেত্রে এই তার করসপন্ডিং মোমেন্টামের ভ্যালুটা হয় এরকম কে ইন্টু এইচ ক্রস, এটা হয়, ঠিক আছে। মানে এইটা থেকে বোঝা গেল, এটাই অ্যাকচুয়ালি মানে এটাই অ্যাকচুয়ালি পস্টুলেট 3 বলতে চেয়েছে। তাহলে একই রকমভাবে তাহলে এইটা একটা হলো, এটা হলো। আচ্ছা এরপর একই রকমভাবে যদি আমরা এবার হ্যামিল্টনিয়ান অপারেটর যদি কনসিডার করি তাহলে কি হবে, এই পার্টিকুলার এই সিস্টেমের ক্ষেত্রেই যদি বলি যে হ্যামিল্টনিয়ান অপারেটর, তাহলে সেইটা এরকম সাই এক্স এর উপর, হ্যাঁ বলো। ম্যাম আগের দিন যে টপিকটা ছিল মানে এই ওয়েভ ফাংশনস মে নট বি নর্মালাইজেবল, ম্যাম ওখানে ম্যাম ওই ফ্রি পার্টিকেলের প্রসঙ্গে ম্যাম বলেছিলেন যে ওই এনটা ওটা ইনফিনিটি চলে আসছে, তা ম্যাম ওটা ম্যাম এখানে অসুবিধা হবে না ওই ভ্যালুটার জন্য? এনটা ইনফিনিটি চলে আসছে বলেছিলাম তো, কিন্তু সেটাকে বলেছিলাম না এটা সেটার জন্য এখানে অসুবিধা হবে না, কারণ আমি এনের ভ্যালুতে এখানে কিছু লিখিনি। আচ্ছা আর এনটা ইনফিনিটি হয়ে চলে আসছে বলেছিলাম যে আমি ওয়েভ ফাংশনটা তো এখানে নর্মালাইজ কি নর্মালাইজ না সেটা নিয়ে তো আমি কথাই বলিনি। ওটাতে আমি বলেছিলাম যে ওয়েভ ফাংশনটা যদি আমরা নর্মালাইজ করতে চাই তাহলে কিন্তু আমরা নর্মালাইজ করে নিতে পারছি না, যেভাবে বাকি ওয়েভ ফাংশনগুলোকে নর্মালাইজ করি সেই নর্মাল পদ্ধতিতে এই ওয়েভ ফাংশনকে আমরা নর্মালাইজ করতে পারবো না। সেটা এখনও সত্যি, কোনো অসুবিধা, সেটা একই কথা, তখনও যা বলেছিলাম এখনও একই সত্যি। কিন্তু এখানেই ওয়েভ ফাংশনটা নর্মালাইজ কি নর্মালাইজ না সেটা নিয়ে তো আমার মাথা ঘামানোর দরকার নেই,
কারণ আমার এখানে ফাংশনটাই এটা, আমার শুধু এইটুকু ফিরে পেলেই হবে, আমি তো সেটা ফিরে পাচ্ছি, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাই যথেষ্ট। যদি নর্মালাইজ করতে চাই তখন আমার ওয়েভ ফাংশনটা ইনফিনিটি হয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে তো এটাও বলেছিলাম যে যে এই টাইপ অফ ওয়েভ ফাংশনগুলোকে নর্মালাইজ করতে গেলে আমাদের বক্স নর্মালাইজেশন করতে হবে। সেই জন্য সেই রেশিও অফ প্রবাবিলিটি বের করেছিলাম না, বের করে হচ্ছে সেই মানে সেটা ψ2x সেটা হবে হচ্ছে গিয়ে ওই n ইন্টু ই টু দি পাওয়ার i k2x, আর ψ1 হবে হচ্ছে n ইন্টু ই টু দি পাওয়ার i k1x। তাহলে সেখান থেকে বার করলাম না, করে উপরে ψ উপরে নিচে করলাম, করে এগুলো কেটে গেল, করে nটা 1 চলে আসলো। তার মানে সেখানে অ্যাকচুয়ালি দেখা গেছিল যে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে যে কোনো পয়েন্টেই পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি ইকুয়াল, ওই বক্স নর্মালাইজেশন যেটাকে বলেছিলাম আর কি, সেরকম করে ওইগুলোর ক্ষেত্রে নর্মালাইজ করে নিতে হবে, সেইটা বলেছিলাম। কিন্তু এইখানে এটা নর্মালাইজ কি নর্মালাইজ না তাতে তো আমার কিছু এসে গেল না, আমার শুধু এই ফাংশনটাকে দরকার, তাই আমি পেয়েছি, এটার সাথে ওটার কোনো কানেকশন নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। যেমন যদি ধরো আমি বলি পার্টিকেল ইন এ বক্স, আমি যদি √2/L সামনে দিয়ে লিখছি, আমি যদি নাই লিখি এই পার্টিকুলার প্রবলেম মানে এই পার্টিকুলার মানে এই পসলেট 3 এর ক্ষেত্রে, তো লিখলাম না, কি এসে গেল? কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে, √2/L এর জায়গায় আমি কিছু একটা a লিখে দিলাম, b লিখে দিলাম, n লিখে দিলাম, তো লিখে দিলাম, তাতে কি এসে গেল? আমার তো শুধু ফাংশনটা পাওয়া নিয়ে কথা, সেটা আমার কনস্ট্যান্ট ইনটু ওই ফাংশনটা পাওয়া নিয়ে কথা, সেটা যেভাবে খুশি থাকতে পারে। বুঝতে পেরেছো? অ্যাজ লং অ্যাজ আমি এই ফর্মটা পেয়ে যাচ্ছি, দেন উই আর গুড টু গো। সেই ফাংশন ফর্মের মধ্যে কি আছে না আছে আমাকে ভাবতে হবে না, আমরা এখন ওই স্টেজে আছি। বুঝতে পেরেছো? আর তখন আমরা ওই স্টেজে ছিলাম, তাই ওটা নিয়ে কথা বলেছিলাম, ওই দুটোর মধ্যে কানেকশন নেই এখন। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে গিয়ে এই হ্যামিল্টনিয়ানটা যদি এবার ψx এর ওপর কাজ করে তাহলে কি হবে? তাহলে সেটা হবে হচ্ছে -h²/2m del2/del x², আর ψxটা হচ্ছে n ই টু দি পাওয়ার i kx, এইটা হবে। এইটা মানে কি -h²/2m, এটা আমি আর ভেঙে লিখছি না, ঠিক আছে, আমি একবারে লিখছি। এটা কি হবে? প্রথমে হচ্ছে একটা ddx যেটা সেটা এর ওপরে কাজ করবে, তাহলে একটা ddx যদি এটার ওপরে কাজ করে তাহলে সেটা আমার থাকবে কি, সেটা থাকবে হচ্ছে একটা n থাকবে, ইন্টু হচ্ছে i k থাকবে, ইন্টু ই টু দি পাওয়ার i kx থাকবে, তার উপরে আর একটা ddx কাজ করবে। তার মানে আমার এখান থেকে হয়ে যাবে হচ্ছে আর একটা ddx যেটা কাজ করবে, মানে আমি বলতে চাইছি যে n থাকবে, i k থাকবে, ইন্টু এরকম একটা থাকবে ddx অফ ই টু দি পাওয়ার i kx, এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা জিনিস থাকবে, মানে এটাই থাকবে। তাহলে এইটা মানে হচ্ছে -h²/2m n ইন্টু, আবার এইটা থাকলে কি চলে আসবে, i ইন্টু k² ইন্টু ই টু দি পাওয়ার i kx, এটা আসলো। এবার এইটা মানে কি, এইটা মানে -h²/2m i ইন্টু k² ইন্টু n ইন্টু i kx, এইটা হলো। এইটা মানে কি, এটা মানে হচ্ছে i² মানে -1, মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, তার মানে k²h²/2m, তারপরে এইটা হচ্ছে k²h²/2m আর n ইন্টু ই টু দি পাওয়ার i kx, এইটা মানেই হচ্ছে ψx, এটা হলো। তার মানে আমার এই যেটা দিয়েছিল বেসিক্যালি হ্যামিল্টনিয়ান যেটা, সেইটা কিন্তু এইটা দিল। তার মানে হ্যামিল্টনিয়ানের আইগেন ভ্যালু হচ্ছে এইটা, হ্যামিল্টনিয়ানের ভ্যালুটাই হচ্ছে এইটা, মানে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে এনার্জির ভ্যালুই হয় হচ্ছে এইটা, k²h²/2m, মানে k এর ভ্যালুর ওপর ডিপেন্ড করে করে, মানে k = 1 এর জন্য মানে h²/2m হবে, k = 2 এর জন্য, মানে এটা এখান থেকে দেখা যায় যে মানে হচ্ছে ওই যে ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে কেমন হয় বলো তো, ওর ওই হচ্ছে শুধুমাত্র মানে আর কি গ্রাউন্ড স্টেটটা মোনোডিজেনারেট হয়, মানে k = 0 হলে সেটা মোনোডিজেনারেট হয়, তারপরে k = 1 2 3 এইগুলোর জন্য ওই ভ্যালুটা হচ্ছে হয়ে যায়, কি বলে ডাবলি ডিজেনারেট হয়ে যায়। যে আর ডিজেনারেসি একটু পরে আসছি, মোনোডিজেনারেট একটু পরে আসছি, এটা হয়তো বিক্রমরা হয়তো কিছুটা বুঝতে পারছে আর কি। তো যাই হোক, এরকম হয়। তো এইটাই হয় হচ্ছে এই ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে এনার্জির ভ্যালু। এইটাই পসলেট 3 বলতে চেয়েছে যে কোনো একটা অপারেটর সেটা একটা আইগেন ফাংশনের উপর কাজ করে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন দেয়, তাহলে যে আইগেন ভ্যালুটা পাওয়া গেল সেইটা হচ্ছে ওই অপারেটরের করসপন্ডিং ভ্যালু বা ক্লাসিক্যাল অবজারভেবল। এইটার ক্লাসিক্যাল অবজারভেবল কি, এনার্জির করসপন্ডিং ভ্যালুটা হচ্ছে এইটা ফর দিস পার্টিকুলার সিস্টেম, মানে ফর দিস পার্টিকুলার ওয়েভ ফাংশন হুইচ ইজ সিস্টেম স্পেসিফিক।
বুঝতে পেরেছি? এইটা হচ্ছে পস্টুলেট 3। এইবার এইখানে কিছু প্রশ্ন আছে। আচ্ছা এটা হলো, আচ্ছা এটা তো আমার পার্টিকেল ইন মানে এর ক্ষেত্রে হলো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। এবার যদি আমি পার্টিকেল ইনে বক্সের ক্ষেত্রে যাই, পার্টিকেল ইনে বক্সের আগে এইখানেও আর একটা প্রশ্ন আছে। কেন একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা যদি বলি যে এটা তো হলো, এবার আমরা যদি বলি যে এর পজিশানটা মানে আমি তো এনার্জির ভ্যালু বার করলাম, মোমেন্টামের ভ্যালু বার করলাম, এবার দেখি যে এটা পজিশানের আইগেন ফাংশন কিনা। এখানে দেখলাম যে এটা মোমেন্টামের আইগেন ফাংশন, সেখান থেকে মোমেন্টামের ভ্যালু পেলাম। এটা দেখলাম হ্যামিল্টনিয়ানের আইগেন ফাংশন, সেখান থেকে এনার্জির ভ্যালু পেলাম। এবার নেক্সট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এটা পজিশানের আইগেন ভ্যালু কিনা। এই ওয়েভ ফাংশনটা কিন্তু পজিশানের আইগেন ফাংশন নয়, পজিশন অপারেটরের আইগেন ফাংশন নয়। কারণ দেখো আমি কি হবে, কারণ পজিশানের সাই এক্স ইকুয়ালস টু এন ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, এইটা ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ পজিশন অপারেটর। কেন? কারণ পজিশন সেটা যদি সাই এক্সের ওপর কাজ করে কি দেবে, এক্স ইন্টু এন ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স দেবে, যেটা মানে হচ্ছে এন এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই কে এক্স, যেটা মানে আমরা কখনোই লিখতে পারবো না যে কোনো একটা সামথিং কনস্ট্যান্ট ইন্টু সাই এক্সটা লিখতে পারছি না, তাই তো? কারণ এক্সটা এখানে ঢুকে বসে আছে, আমি সাই এক্সটাকে আলাদা কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু সাই এক্স হিসাবে লিখতে পারছি না, তার মানে ইট ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ এক্স অপারেটর, এটা বোঝাই যাচ্ছে। তাহলে এবার এখানে প্রশ্নটা হচ্ছে তাহলে পজিশন তাহলে কি করে বার করব? তাহলে আমি এরকম সিস্টেমের ক্ষেত্রে মোমেন্টামের ভ্যালু পেলাম, এনার্জির ভ্যালু পেলাম, তাহলে পজিশনের ভ্যালু, পার্টিকেলের পজিশনটা আমি কি করে বার করব? ঠিক আছে, এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে গেল যে পজিশন আমরা কি করে বার করব, এটা বোঝা গেল না। ঠিক আছে, আচ্ছা গেল, ঠিক আছে, এখানে একটা প্রশ্ন থাকলো। এই প্রশ্নটা নিয়ে পরেরটাতে আমরা যাই। এবার আমরা বলছি যে ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে একটা প্রবলেম পাওয়া গেল। এবার আমাদের নেক্সট সিস্টেম হচ্ছে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। পার্টিকেল ইন এ বক্স প্রবলেম মানে কি, সেটার ক্ষেত্রে সাই এন এক্স হচ্ছে √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স উইথ এন ভ্যালু 1 2 3 এইটা আছে। আচ্ছা এইটার ক্ষেত্রে তাহলে একটা একটা করে দেখি। আচ্ছা এইটার ক্ষেত্রে প্রথমে আগে হ্যামিল্টনিয়ানটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান কি, এটার ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান মানে -h²/2m d2/dx², ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স। আর পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে 0 হয়। তার কারণ কি, কারণ হচ্ছে মানে মডেল, এই সিস্টেমটা এমনভাবেই মডেল করা হয়েছে যে এইটা যদি একটা বক্স প্রবলেম বক্সের হয় তাহলে যার লেন্থটা হচ্ছে 0 to l, এই বক্সের মধ্যে হচ্ছে vxটা 0 আর বক্সের বাইরেটা হচ্ছে vxটা ইনফিনিটি। এটাই হচ্ছে একটা পার্টিকেল ইন এ বক্স মানে পার্টিকেল ইন এ বক্স মডেল। এইটা ঠিক আছে, এটা হচ্ছে 0 to l, এটা হচ্ছে একটা পার্টিকেল ইন এ বক্স মডেল। তাহলে এইটার জন্য পোটেনশিয়াল এনার্জি বক্সের মধ্যে পার্টিকেলটা আছে, বক্সের মধ্যে ধরো পার্টিকেলটা আছে, এই পার্টিকেলের বক্সের মধ্যে পোটেনশিয়ালটা 0, তার মানে সেখানে পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে এবার এইটার ক্ষেত্রে আমি কি করছি, আমি এইচটাকে কাজ করাচ্ছি সাই এন এক্সের ওপর। তাহলে সেটা হচ্ছে -h²/2m del2/del x², এইটা আমার কাজ করছে √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্সের ওপর, এটার ওপর কাজ করছে। এটার ওপর কাজ করে এইটা কি দেবে, তাহলে এইটা হচ্ছে প্রথমে -h²/2m থাকলো, এটা হচ্ছে ddx হয়ে গেল, হয়ে একটা এটার ওপর কাজ করে দেবে হচ্ছে √2/l তো থেকে যাবে, এটার ওপর কাজ করে দেবে হচ্ছে সাইন n পাই বাই l ইন্টু এক্স ইন্টু ওই n পাই বাই l, মানে এরকম একটা জিনিস দেবে এইটা। তাহলে এখানে এবার কনস্ট্যান্টগুলো সব বেরিয়ে চলে আসবে, -h²/2m ইন্টু হচ্ছে √2/l ইন্টু n পাই বাই l, এটা বেরিয়ে চলে আসলো। আর বাকি হচ্ছে এইটা যেটা থেকে যাবে সেইটা হচ্ছে ddx অফ cos n পাই বাই l ইন্টু এক্স, তার মানে সেটা হবে একটা মাইনাস হবে সাইন n পাই বাই l ইন্টু এক্স, কি মশারে বাবা, n পাই বাই l ইন্টু এক্স ইন্টু n পাই বাই l, এটা হবে। তাহলে এইটা মানে কি হবে, এইটা মানে হচ্ছে এই যে এইখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এই √2/lটাকে আমি আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে চলে যাব, তাহলে আমার ফাংশনাল ফর্মটা আনতে সুবিধা হবে। তাহলে আমার এইখানে যেটা থেকে যাবে সেটা হবে হচ্ছে ওই n²
পাই স্কোয়ার এইচ কার স্কোয়ার বাই 2m এল স্কোয়ার এইটা থেকে যাবে, আর বাকি √2/l সাইন n পাই বাই এল ইন্টু এক্স, সেটা মানেই তো আমার সাই এন এক্স। এটা হলো, তার মানে এইটাই কিন্তু কিছুদিন পরেই, 4-5 দিন পরেই যখন আমরা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম পড়বো, তখন আমরা দেখতে পারবো যে এই যে যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে যে এনার্জির ভ্যালু হয় করেসপন্ডিং পার্টিকেলের কোনো একটা পার্টিকুলার স্টেট বা nth স্টেটে এনার্জির ভ্যালুটা কিন্তু এইটাই হয়, এটাই এনার্জির ভ্যালুটা দেয়, যেটা এক্স্যাক্টলি কিন্তু মিলে গেল ওই পস্টুলেট 3 যদি মেনে চলে, তাহলে কিন্তু এটা এক্স্যাক্টলি মিলে গেল। ঠিক আছে, এটা একটা দেখা গেল। এরকম ভাবে তোমরা বিভিন্ন সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে করে দেখতে পারবে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে করে দেখতে পারবে, সেগুলো তোমরা সব করে দেখতে পারবে এরপরে এরকম ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এবার যেটা বলছিলাম যে হ্যাঁ এগুলো তাহলে করে দেখতে পারবে। এবার এইখানেও একটা প্রশ্ন আছে, যেমন আগে সিস্টেমটার ক্ষেত্রে প্রশ্ন ছিল, এইখানে হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম। এইখানে যদি এবার পজিশন বার করতে চাই, পজিশন অপারেটরকে যদি এই সাই এন এক্সের ওপর কাজ করাই, বা মোমেন্টাম অপারেটরকেও রাদার যদি এর ওপরে কাজ করাই, তাহলে কি এটা আইগেন ভ্যালু ইকুয়েশন দেবে? এটা পরিষ্কার দেবে না। যদি পজিশনকে কাজ করাই তাহলে কি হবে, পজিশন ইন্টু দিস থাকবে, যেটাকে আমি নট ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ভ্যালু ইন্টু সাই এক্স লিখতে পারবো না। একই রকমভাবে যদি মোমেন্টাম অপারেটরকে কাজ করায়, তাহলে কি এই ফাংশনকে কি ফিরিয়ে দেবে না, কারণ মোমেন্টাম অপারেটর মানে একটারই ডিএক্স থাকবে, যেটা ফার্স্ট ডেরিভেটিভ হবে ম্যাম, তখন তো হবে না। হ্যাঁ সাইনের ওপর অপারেট করে কস দিয়ে দেবে, তার মানে আমি এই ফাংশনটাকে আগে ফিরে পেতে পাবো না। তাহলে কি আমি এই সিস্টেমগুলোর ক্ষেত্রে তাহলে আমি পজিশন মোমেন্টাম পাবো কি করে? তার মানে তো আমার এরকম অনেক অপারেটরই থাকতে পারে এবং অনেক ফাংশনই থাকতে পারে, যেগুলো কোনো একটা করসপন্ডিং অপারেটর বা করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবলের আইগেন ফাংশন নয়। তাহলে সেই ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালুগুলো আমি পাবো কি করে? তাই না, এরকমটা থাকতে, এটা তো বুঝতেই পারছি যে কোনো একটা পার্টিকুলার অপারেটর সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়েভ ফাংশনের ওপর কাজ করে আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে, এবং যদি দেয় তখন আমরা আইগেন ভ্যালু পাচ্ছি, তো ঠিক আছে, তখন সেক্ষেত্রে সব ঠিক আছে। কিন্তু এটা তো হতেই পারে যে কোনো একটা অপারেটর সেটা কোনো একটা ফাংশনের উপর কাজ করে আইগেন ভ্যালু ইকুয়েশন দিচ্ছে না, কিন্তু তারপরেও সে একটা অপারেটর, তার কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল অপারেটর হতে পারে বা হবে, তারপরেও সেই ওয়েভ ফাংশনটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন দুজনের সাথে মেনে চলছে না, নাই চলতে পারে। তাহলে যদি না চলে, তখন আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আমি কি, তাহলে কি ওর ভ্যালুগুলো আমি পাবো না? তাহলে আমার ওই ভ্যালুগুলো কি হবে, কি করে পাবো? ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের নেক্সট আর কি, মানে হচ্ছে প্রবলেম, যেটা যে এই পস্টুলেট 3 থেকে এই প্রবলেমটা গেল, যে এই যে তাহলে পার্টিকেল ইন এ বক্সের জন্য এই যে সাই এন এক্স, যেটা বেসিক্যালি √2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স উইথ n ভ্যালু 1 2 3, এটা যেটা বলছিলাম, ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ পজিশন or momentum, এইটা hence position and momentum cannot be obtained as eigenvalues of the corresponding quantum mechanical operator। এইটা হচ্ছে প্রবলেম। তাহলে এবার আমাদের এর নেক্সট মানে ওয়ে আউটটা কি করে আমরা পাবো, এইটার কি করে এটা থেকে মুক্তি পাবো, সেইটাই হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে পস্টুলেট 4। এই পস্টুলেট, সেই জন্যই পস্টুলেট 4টা আসে,
যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্সে, যে এই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে বা আগে যে প্রবলেমগুলো এই পস্টুলেট 3 দিয়ে আর কি সলভ হচ্ছে, ইভেন সেই প্রবলেমগুলোর ক্ষেত্রেও পস্টুলেট 4 কী করে মানে পস্টুলেট 4 হচ্ছে ইন জেনারেল সবার জন্যই কী করে আর কি মানে সমস্ত এই সমাধান করতে পারে এই সমস্যাগুলো, সেটার জন্যই হচ্ছে আমাদের পস্টুলেট 4। আচ্ছা, তার আগে একটা কুইকলি আমরা জেনে নিই পস্টুলেট 4 জানার আগে ডিজেনারেসি নন ডিজেনারেসি ব্যাপারটা কি, তারপরে পস্টুলেট 4-এ যাবো, যেটার সময় আজকে হবে না অ্যাজ ইউজুয়াল, তার জন্য পস্টুলেট 4টা আমাদেরকে শেষ করে দিতেই হবে যাতে করে পরের দিন থেকে আমরা কমিউটেশন রিলেশন বা এই জিনিসগুলো শুরু করতে পারি। তো সেই জন্য আমরা কি করব, কালকে আবার পড়বো সন্ধেবেলা, ঠিক আছে? তাহলে 7টা 7:30 8টা 8:30 যখন যে বলবো তখন, মানে যখন সবাই একটা টাইম বলবে তখন কালকে সন্ধেবেলা আবার পড়বো, যাতে করে পস্টুলেট 4টা এই সপ্তাহের মধ্যে এই পাপটা চুকে যায়, পরের দিন থেকে আর কি কমিউটেশন রিলেশন ওইগুলো শুরু করতে হবে, নাহলে তার সময় নেই সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তার আগে আমরা যেটা তাহলে বলে নিই, ডিজেনারেসি অ্যান্ড নন ডিজেনারেসি এই জিনিসটা কি। আচ্ছা, ডিজেনারেসি আর নন ডিজেনারেসি জিনিসটা কি, সেটা হচ্ছে ডিজেনারেসি ব্যাপারটা হচ্ছে, যেটা ডিজেনারেসি কথাটার মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার স্টেট, ধরো সাই, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার স্টেটের যদি মানে, আচ্ছা দাঁড়াও এটা ভালো করে লিখেই বরং বলি, যে ধরো আমার কাছে দুটো স্টেট আছে, যে লেট আস কনসিডার টু linearly independent states, psi I আছে অ্যান্ড psi j আছে, ঠিক আছে? আর আমার কাছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে এবং এমন যেটা হচ্ছে অ্যান্ড এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে এ, ঠিক আছে? তাহলে যদি এরকম হয় যে এই এ একবার আগের পৃষ্ঠা দেখাবেন? psi j এর উপর কাজ করে, psi I আগে লিখলে ভালো হতো, এই যেটা, ঠিক আছে ম্যাম, হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই psi I এর উপর কাজ করে দিচ্ছে আলফা psi I, অ্যান্ড এই এটাই psi j এর উপর কাজ করে দিচ্ছে বিটা psi j, এটা। তাহলে এই দিস টু স্টেটস psi I and psi j will be degenerate if alpha equals to beta, তাহলে হবে এরা ডিজেনারেট স্টেট। মানে এই আলফা আর এই বিটা যেটা, এই দুটো যদি আইগেন ভ্যালু, তো এটা হচ্ছে একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। যদি এই আলফা আর বিটাটা মানে যদি ইকুয়ালস টু হয়, মানে এই দুটো স্টেটেরই আইগেন ভ্যালুটা যদি একই হয়, আলফা ইকুয়ালস টু যদি বিটা হয়, তাহলে এই দুটো স্টেটকে আমি বলবো ডিজেনারেট। মানে ডিজেনারেট স্টেটটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্টেটের বা কোনো একটা পার্টিকুলার দুটো স্টেটের যদি কনফিগারেশনটা একই আলাদা হয় বাট এনার্জি একই হয়। মানে আবার গুলিয়ে গেল, মানে ধরো আমি বলছি যে আমার কাছে এরকম একটা কনফিগারেশন আছে, ধরো আমি বলছি যে আমার এরকম কিছু এনার্জি স্টেট আছে, এরকমভাবে এনার্জি স্টেট আছে। তাহলে এইটার ক্ষেত্রে ধরো আমার হচ্ছে এরকম, প্রথমে এরকম এইভাবে একটা ইলেকট্রন আছে, এইভাবে ইলেকট্রন আছে, আর হচ্ছে এরকমভাবে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর আমার হচ্ছে আর একটা এই সেম, এবার আর একটা এই একই ইলেকট্রন সংখ্যার আরও এইটা আছে, যে এইভাবে আছে, আর একটা এইভাবে আছে, এইটা একটা আছে, আর এইটা একটা কনফিগারেশন আমার কাছে, বা এইটা একটা ওয়েভ ফাংশন, এটাকে আমি বলছি psi 1, আর এইটা আমার একটা ওয়েভ ফাংশন, এইটা হচ্ছে আমার psi 2,
ঠিক আছে, তাহলে দুটো আলাদা আলাদা কনফিগারেশন, কিন্তু দেখো এইখানে আমার এনার্জি কত হবে, এই স্টেটের একটা এনার্জি আছে ধরো E1, এই স্টেটের একটা এনার্জি E2, আর এই স্টেটের একটা এনার্জি আছে E3। এবার ইলেকট্রনস কি, ইলেকট্রনস হচ্ছে আপ ইলেকট্রনেরও যা এনার্জি, ডাউন ইলেকট্রনেরও তাই এনার্জি। একই রকমভাবে এইটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, আর এটা হচ্ছে E3। তাহলে এর টোটাল এনার্জি ধরো আমার হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3, আর এর টোটাল এনার্জিও E1 প্লাস E2 প্লাস E3। তার মানে আমার এই দুটো স্টেটের মধ্যে কি হলো, যে ψ1 নট ইকুয়ালস টু ψ2, বাট এনার্জি যেটা, মানে এটা যদি আমি ই টোটাল বলি, এটা যদি আমি ই টোটাল বলি, তাহলে আমার হলো যে ইটা কিন্তু, মানে এটা হচ্ছে ই টোটাল 1 বলছি, আর এটা ই টোটাল 2 বলছি, তাহলে আমার E1 ইকুয়ালস টু হচ্ছে E2 হলো। তার মানে একই এনার্জি স্টেট কিন্তু দুটো কনফিগারেশন যদি হয়, সেই রকম স্টেটকে বলা হয় ডিজেনারেট স্টেট। সেই রকম স্টেটকে বলা হয় ডিজেনারেট স্টেট, যেটা বেসিক্যালি ওই পার্টিকেল মানে তোমার 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনের ক্ষেত্রে ডিজেনারেসি অ্যারাইজ করে, 1 ডাইমেনশনে কখনোই ডিজেনারেসি দেখা যায় না। 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনের ক্ষেত্রে বেসিক্যালি ডিজেনারেসি জিনিসটা অ্যারাইজ করে আর কি। তো এইটা হচ্ছে ডিজেনারেসির কনসেপ্ট আর কি। যেমন আমি এখন একটু এর জন্য বলে দিচ্ছি, ঠিক আছে, মানে যেমন ধরো যে পার্টিকেল ইন এ বক্স, ধরো পার্টিকেল ইন এ বক্স ইন 3D, ইন 3 ডাইমেনশন, তাহলে সেইটার জন্য আমার হচ্ছে ওই সাই এন এক্স এন ওয়াই এন জেড, যেটা হচ্ছে বেসিক্যালি এক্স ওয়াই জেড এরকমভাবে লেখে, সেইটা হচ্ছে এরকম হয় যে √8 ABC, মানে √2/a, মানে আচ্ছা দাঁড়াও আমি না একটুখানি পরের পাতায় ভালো করে করি, এরকমভাবে বললে আমার ঠিক শান্তি হয় না। আচ্ছা, যেটা বলছিলাম, ধরো পার্টিকেল ইন এ বক্স ইন 3D। আচ্ছা, পার্টিকেল ইন এ বক্স ইন 3D যেটা, সেটাকে কি করে আমরা এরকমভাবে দেখাই, এরকম একটা কিউবিক বক্স না, মানে একটা হচ্ছে গিয়ে কিউবিক বক্সই বলছি, কিন্তু যার ওই এজগুলো আলাদা, মানে ABC প্রথমে আলাদা বলছি, মানে ABCD অনেক কিছু বলে দিচ্ছি একসাথে, একে বোঝাই তাহলে সুবিধা হবে। এটা বলতে চাইছি যে এইটা এরকম ধরো একটা বক্স আছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে আমার একটা পার্টিকেল আছে, তাহলে বক্সটা আমার কিভাবে আছে, ধরো এই দিকে একটা অ্যাক্সিস, এইদিকে একটা অ্যাক্সিস, আর এইদিকে একটা অ্যাক্সিস, এইভাবে আছে। তাহলে এবার এখানে আমি বলছি যে আমার এইটা হচ্ছে গিয়ে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে গিয়ে এটা যেটা, মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর হচ্ছে গিয়ে এইটা যেটা, এটা হচ্ছে গিয়ে সি, এরকম বলেছি। মানে এইটা হচ্ছে গিয়ে আমার এ, এইটা হচ্ছে গিয়ে বি, আর এইটা হচ্ছে গিয়ে সি দিচ্ছে এরকম, আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এরকম বলছি। এটা এই বক্সটার মধ্যে একটা পার্টিকেল বসে আছে অফ মাস এম। তাহলে এর জন্য আমার ওয়েভ ফাংশন যেটা, সেটা হচ্ছে সাইন এন এক্স এন ওয়াই এন জেড, যেটাকে এরকমভাবে লেখা হয়, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে √8/ABC সাইন ওই এন এক্স π/a ইন্টু এক্স, এইটা ইন্টু সাইন এন ওয়াই π/b ইন্টু ওয়াই, এইটা ইন্টু সাইন এন জেড π/c ইন্টু জেড, উইথ এন এক্স এর ভ্যালু হচ্ছে 1 2 3 এইভাবে, এন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 2 3 এইভাবে, এন জেড এর ভ্যালু হচ্ছে 1 2 3 এরকমভাবে আছে, ঠিক আছে। এইবার এইরকম একটা সিস্টেমের জন্য যদি এটা কিউবিক বক্স হয়, যদি ফর কিউবিক বক্স যার জন্য a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c যদি হয়ে যায়, তাহলে আমার সেরকমভাবে ওয়েভ ফাংশনটা কি হবে, ওয়েভ ফাংশনটা হয়ে যাবে √8/a³ হয়ে যাবে, আর এইদিকে হয়ে যাবে, তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, মানে a³ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে হচ্ছে সাইন nx π/a ইন্টু এক্স ইন্টু সাইন ny π/b ইন্টু ওয়াই, মানে b না, এটাও a হয়ে যাবে, ইন্টু সাইন nz
পাই বাই এ ইন্টু জেড, এটা হবে উইথ ওই এনএক্স এনওয়াই এনজেড ভ্যালু একই রকম থাকবে। আর এই রকম একটা সিস্টেমের জন্য মানে মানে ওয়েভ ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল, বুঝেছো? তাহলে তাহলে তার মানে এটা সেই জন্যই কিন্তু এই জিনিসটা আসলো, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে আসলো, এটা ওয়াই অ্যাক্সিস থেকে আসলো, এটা জেড অ্যাক্সিস থেকে আসলো, বুঝতেই পারছো। আর ওয়েভ ফাংশন যদি মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয় তাহলে সেই করসপন্ডিং সিস্টেমের এনার্জি হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল হয়। এটা হচ্ছে বুঝতেই মানে সেই মানে সেটা একটু কদিন পরে করবো, ওই যখন পার্টিকেল ইন এ বক্স করবো তখন এ করা হবে। তখন সেই জন্য এনার্জি হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল, মানে এনার্জি কি হবে, টোটাল এনার্জি ইটা হবে এন এক্স এর মানে এক্স অ্যাক্সিস বরাবর এনার্জি প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি প্লাস হচ্ছে কি জেড অ্যাক্সিস বরাবর এনার্জি, এইটা হয়। এইটা মানে হয় হচ্ছে তোমার এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, এইটা হয়। ঠিক আছে, এবার এইরকম যদি একটা সিস্টেম থাকে যে যার এনার্জি হচ্ছে তোমার এই রকম হচ্ছে, দেখো এনার্জিটা কেমন হচ্ছে, এনার্জিটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি বলছি আমার এন এক্সটা হচ্ছে 1, এন ওয়াইটা হচ্ছে আমার 2 আর এন জেডটা হচ্ছে আমার 3। তাহলে আমার E1 2 3 যেটা সেটা কত হবে, সেটা হবে হচ্ছে গিয়ে তোমার এখানে 1 আর এখানে 2 আর 2 দুগুণ 4 আর হচ্ছে 3 তিরিকে 9, তার মানে হচ্ছে 3 তিরিকে 9, 9 আর 4 13 আর 1 14 হচ্ছে 14 এইচ স্কোয়ার বাই 8m এ স্কোয়ার, তাই তো? ওর এখানে একটা এ স্কোয়ার থাকবে, 8m স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, এইটা এইবার আমি বলছি এটা হলো এনার্জি। তাহলে এনএক্স যদি 1 2 3 হয় তাহলে আমার তখন সাই 1 2 3 কি হলো, সাই 1 2 3 হচ্ছে √8 বাই এ কিউব সাইন এনএক্সটা হচ্ছে 1, তার মানে এনএক্স পাই, তার মানে পাই বাই এ ইন্টু এক্স, এটা হলো। তারপর এটা হচ্ছে 2 সাইন 2 পাই বাই এ ইন্টু ওয়াই, তারপর এটা হচ্ছে 3 সাইন 2 পাই বাই এ ইন্টু 3 পাই বাই এ ইন্টু জেড, এটা হলো তো ওয়েভ ফাংশনটা। বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, এটা হলো। এইবার আমি বলছি এটা হলো আমার 1 নম্বর সেট। 2 নম্বর সেট আমি বলছি এটা হচ্ছে আমার 1 নম্বর সেট। 2 নম্বর সেট আমি বলছি আমার nx ইকুয়ালস টু 2, ni ইকুয়ালস টু 1, nz ইকুয়ালস টু 3, এইটা বলছি। তাহলে এর এনার্জি কত, 2 1 3, এনার্জি কত, একই তো এনার্জি? হ্যাঁ ম্যাম, এনার্জি একই হবে, শুধু Energy চেঞ্জ একই হয়েছে হবে, ঠিক আছে। ওয়েভ ফাংশন কি হবে, ওয়েভ ফাংশনের একই থাকলো, এটা তখন 2 পাই হয়ে যাবে, এটা 1 পাই হয়ে যাবে, এটা 3 পাই হয়ে যাবে। তাহলে ওয়েভ ফাংশন এটা ওয়েভ ফাংশন আলাদা হলো, বুঝতেই পারছো, তাও একবার লিখে দিই। ডিজেনারেট হয়ে যাবে তো 8a কিউব ইন্টু সাইন, হ্যাঁ ডিজেনারেটি বোঝানোর জন্যই তো করছি এত কিছু, 2 পাই বাই a ইন্টু এক্স ইন্টু সাইন। ওই যারা ওই বিক্রমদের ওই গ্রুপের ছেলেরা ওরা হয়তো কিছুটা বুঝতে পারছে, কিন্তু যারা নতুন পড়ছে তাদের হয়তো তাদের ওই আর কি তাদেরকে বুঝতে হবে। ম্যাম এখানে চেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারি, মানে এনার্জিটা তো এক থাকছে, ওটার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ওয়েভ ফাংশনটা চেঞ্জ হচ্ছে, ওয়েভ ফাংশনটা চেঞ্জ হচ্ছে, ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ আমি কি বললাম, এটা এনার্জি চেঞ্জ হয়েছে বললাম। এটা সিগনিফিকেন্সটা কি ম্যাম এভাবে চেঞ্জ হওয়ার? সিগনিফিকেন্স না, সিগনিফিকেন্স কি মানে কি, সিগনিফিকেন্স মানে এটাই যে তার মানে এটাই দেখা যাচ্ছে যে মানে মানে কোনো একটা পার্টিকুলার মানে দুটো স্টেট বলবো না, মানে বলতে পারি যে কনফিগারেশনগুলো আলাদা আলাদা, মানে এইটা হচ্ছে একটা কনফিগারেশন, এইটা হচ্ছে একটা কনফিগারেশন, সেই দুটো আলাদা আলাদা কনফিগারেশনের এনার্জি একই, মানে একই এনার্জির অনেকগুলো কনফিগারেশন পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে সিগনিফিকেন্স বলতে পারি, যে একই এনার্জির বিভিন্ন কনফিগারেশন পাওয়া যাচ্ছে, মানে এই যে হ্যাঁ বলো। বলছি তাহলে এই জিনিসটার সাথে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলের কোনো মানে মিল আছে? না না না, এখানে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলের এখানে এখন কোনো মিল নেই। ওইখানেও ডিজেনারেসি দেখা যায়, ওইখানেও অনেক ব্যাপার আছে, কিন্তু আপাতত এর সাথে ওইটা এখনো মেলেনি, ফাইনালি গিয়ে সব এক জায়গাতেই মিলবে, কিন্তু এখনো আসেনি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলের সাথে। গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল আছে, ওটা পরে কখনো টার্ম সিম্বল পাওয়া যায় একটার জন্যই। হ্যাঁ সেরকম বলো আরেকবার।
ওই যে ওখানেও তো বিভিন্ন রকম কনফিগারেশনের জন্য টার্ম সিম্বল পাওয়া যায়, জাস্ট ইলেকট্রন একই থাকে, হুম সেই জন্য। হ্যাঁ হ্যাঁ সেটার সাথে এটা কোনো আপাতত নেই। আচ্ছা এটা হলো, ওটার সাথে আপাতত নেই, ওটা সব পরে হবে, সেগুলো একটু হায়ার এতে। এটা আমি এইটাই বোঝাতে চাইছি। এবার এইখানে দেখো, তাহলে এইখানে এটা হলো। এবার একই রকম ভাবে তাহলে তুমি nx ny nz কে আমরা করকম ভাবে লিখতে পারি বলো তো, এরকম পারমুটেশন কম্বিনেশন করে, মানে একবার এটা 1 2 3 1 3 2 এটা হলো, তারপরে হচ্ছে 2 1 3 2 3 1 হলো, তারপরে হচ্ছে তোমার 3 2 1 3 1 2 হলো। তার মানে টোটাল ক রকম ভাবে লিখতে পেলাম? টোটাল 6 রকম ভাবে ভাবে। লিখতে পারলাম, কিন্তু 6 হুম। ভাবের জন্যই কিন্তু এনার্জি একই হলো। মানে এনার্জি কিন্তু 1 2 3 ইকুয়ালস টু 2 1 3 ইকুয়ালস টু এনার্জি আরও কি কি আছে 1 3 2 এনার্জি 3 1 2 ইকুয়ালস টু এনার্জি 2 3 1 ইকুয়ালস টু এনার্জি হচ্ছে এনার্জি 3 2 1। এটা কিন্তু ইকুয়ালস টু সমান, বাট সাই 1 2 3 নট ইকুয়ালস টু সাই 2 1 3 নট ইকুয়ালস টু সাই 1 3 2 নট ইকুয়ালস টু সাই 3 1 2 নট ইকুয়ালস টু সাই 2 3 1 নট ইকুয়ালস টু সাই 3 2 1। এইটা তার মানে এই স্টেপটা হচ্ছে 6 ফোল্ড ডিজেনারেট স্টেট। 6 ফোল্ড ডিজেনারেসি এখানে আছে, দিস ইজ দ্য ডিজেনারেসি। বুঝেছো? এটাই আমি এতক্ষণ ধরে বোঝাতে চাইছি। আর একটা জিনিস এখানে জানি না ঠিকঠাক করে, ওই nx ny nz টা বললে না, হুম ওই জিনিসটা কি একটুখানি ওগুলো গুলিয়ে গেছে। কোয়ান্টাম নাম্বার। এনএক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিসের, মানে এক্স অ্যাক্সিসের কোয়ান্টাম নাম্বার, ওয়াইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের কোয়ান্টাম নাম্বার, এনজেডটা হচ্ছে জেড অ্যাক্সিসের কোয়ান্টাম নাম্বার। মানে তিনটে জাস্ট আলাদা আলাদা যদি ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম হয়, কারণ যেহেতু তিনটে মানে একটা আর একটার সাথে পারপেন্ডিকুলার, তাহলে মানে এক্স অ্যাক্সিসের জন্য এনএক্স কোয়ান্টাম নাম্বারটা আসে, ওয়াই এর জন্য এনওয়াইটা আসে, জেডের জন্য এনজেডটা আসে। মানে যদি একটা একটা করে ডাইমেনশন বুঝি, তাহলেই একটা ডাইমেনশনটাকে জাস্ট গুণ করে যখন দেব, তখন সেরকমভাবে যেহেতু তিনটে ডাইমেনশন সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তাদের কোয়ান্টাম নাম্বারগুলোও তিনটি আলাদা আলাদা হবে। সেই জন্য একটাকে এক্স নাম দিচ্ছি, একটাকে ওয়াই নাম দিচ্ছি, একটাকে জেড নাম দিচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু ম্যাম আমরা তো একটা এলিমেন্টের জন্য একটাই কোয়ান্টাম নাম্বার জানি। একটা এলিমেন্টের জন্য একটা কোয়ান্টাম নাম্বার তো কেউ বলেনি, একটা ডাইমেনশনের জন্য একটা কোয়ান্টাম নাম্বার। একটা এলিমেন্টের জন্য একটা কোয়ান্টাম নাম্বার কে বলেছে? একটা স্টেটের জন্য একটা কোয়ান্টাম নাম্বার, একটা ডাইমেনশনের জন্য একটা কোয়ান্টাম নাম্বার। এই যে হাইড্রোজেন অ্যাটম আমরা এত কিছু বলি, আমরা কি একটা ইলেকট্রনের জন্য তো বলি না। একটা এনার্জি কি হয়, এন স্কয়ার কি জানো, এনার্জি যেন কি হয়, ওই কি যেন হয় মাইনাস mz স্কয়ার e⁴/8 এপসাইলন 0 স্কয়ার n স্কয়ার h স্কয়ার। ওই এনটা কার উপর ডিপেন্ড করে? স্টেটের উপর ডিপেন্ড করে। এনটা 1 মানে ফার্স্ট স্টেটের এনার্জি, এনটা 2 মানে সেকেন্ড স্টেটের এনার্জি। আমরা স্টেটের কোয়ান্টাম নাম্বার জানি, এলিমেন্টের কোয়ান্টাম নাম্বার না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলাম ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 6 ফোল্ড ডিজেনারেট স্টেট। আমি এই ডিজেনারেসিটা এটাই বোঝাতে চাইলাম। এবার যদি ধরো এখানে মানে এখানে একটা স্কয়ার হবে, এখানে এমন একটা কোনো রিলেশন থাকতো যেখান থেকে আমার এনার্জিগুলো একই রকম আসছে না, কিছুই না, যদি ওটা কিউবিক বক্স না হয়ে যদি এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, যদি এই জিনিসটা যদি হতো না, মানে আমি এখানে জাস্ট একটু আলাদা করে বোঝাতে চাইছি, তাহলেই আমার এই এনার্জিটা কি হয়ে যেত? এই এনার্জিটা কিন্তু হয়ে যেত h স্কয়ার বাই 8 m স্কয়ার nx স্কয়ার বাই a স্কয়ার প্লাস ny স্কয়ার বাই b স্কয়ার প্লাস nj স্কয়ার বাই c স্কয়ার, এরকম একটা জিনিস থাকতো। তখন কিন্তু তুমি এই রিলেশনে আর আসতে পারতে না, কারণ তখন তোমাকে a b c এর মধ্যে একটা রিলেশন জানতে হতো। যদি a আর b c যদি আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু তুমি এখানে আর বলতে পারবে না যে e1 2 3 মানে ইকুয়ালস টু e2 1 3 ইকুয়ালস টু e1 3 2 অ্যান্ড সো অন। তুমি বলতে পারো ওয়েভ ফাংশনও আলাদা, এনার্জিও আলাদা। তখন সেটাকে আমরা বলবো নন ডিজেনারেট বা মোনো ডিজেনারেট, মানে কোনো ডিজেনারেসি নেই, সেটাকেই বলা হয় মোনো ডিজেনারেট বা নন ডিজেনারেট স্টেট। ঠিক আছে, সেই জন্য একটু দেরি আছে, সেই জন্য হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে হ্যাঁ তো সেইগুলোকে বলা হবে যে নন ডিজেনারেট স্টেট এইগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটাই বল। বলছি যে ম্যাম এখানে যখন আমাদের এন এর মানগুলোতে আমরা 1 2 3 দেখছি, তো এন এর এই হাইয়েস্ট মান কত অবধি হতে পারবে? এটা ফাইনাইট ভ্যালু কোনটা? হবে, ফাইনাইট ভ্যালু হবে, মানে যে কোনো ফাইনাইট কোনো একটা হাইয়েস্ট ভ্যালু।
মানে কত স্টেট তুমি করবে সেটা হচ্ছে কত করবে তুমি এন এর ভ্যালু 30 40 50 60 করো, কিন্তু একটা পার্টিকুলার ভ্যালুর পর যেটা বলবে বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল স্যার পড়িয়েছে না, কোন একটা পার্টিকুলার ভ্যালুর পর এন এর ভ্যালুটা তোমার এনার্জিটা কোয়ান্টাই মানে কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে কোয়ান্টাম মানে এন এর ভ্যালু যখন খুব বেশি হয় তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট উইল ম্যাচ উইথ দ্য ক্লাসিক্যালি এক্সপেক্টেড রেজাল্ট, মানে এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে যাবে। যখন এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে যাবে তখন এন এর ভ্যালু কি হলো না হলো কোনো ম্যাটারই করবে না, বুঝতে পেরেছো? ম্যাডাম কোয়ান্টাম ক্লাসিক্যাল করেসপন্ডেন্স। হ্যাঁ হ্যাঁ, কোয়ান্টাম কেস ক্লাসিক্যাল করসপন্ডেন্স বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল স্যার পড়িয়েছে না। কত তুমি এনার্জি স্টেট কত বেশি হবে দেখো, এন এর ভ্যালু মানে কি, মানে হচ্ছে একটা এনার্জি স্টেটকে বোঝাচ্ছে। গ্রাউন্ড স্টেটের জন্য এন এর ভ্যালু 1 এই সিস্টেমের ক্ষেত্রে, ফার্স্ট এক্সাইটেশনের জন্য এন এর ভ্যালু 2 এরকম। এবার তুমি এক্সাইটেড স্টেট কত এক্সাইটেড দেখবে, 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এক্সাইটেড স্টেট দেখবে, তারপরে যত উপরে এক্সাইটেড স্টেট হবে তত তো তোমার এক্সাইটেশন এনার্জি বেশি হবে। তুমি ধরো তোমার কোন একটা এক্সাইটেশন এনার্জি, তাই সেই এক্সাইটেশন এনার্জির মানে এক্সাইটেশন এনার্জিটা মানে কোন একটা পার্টিকেলকে গ্রাউন্ড স্টেট থেকে ওই অত নম্বর এক্সাইটেড স্টেটে, ধরো আমি বলছি এন এর ভ্যালু 10, তার মানে 10 নাম্বার এক্সাইটেড স্টেটে তুলতে আমার হচ্ছে গিয়ে 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগছে। 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি মানে বুঝতে পারছো কত এনার্জি, ওটা কখনো সম্ভব না, ওটা বাস্তবে সম্ভবই না 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি। সেই জন্য ওরকম কোনো ব্যাপার মানে সবসময় ফিজিক্যালি যেটা ফিজিবল সেইভাবে আমাদের চলতে হবে। তুমি এন এর ভ্যালু যত বেশি করতে চাও করো, তাতে কিছুই এসে যাবে না। যেটা ফিজিক্যালি ফিজিবলই নয়, ম্যাথামেটিক্যালি তো তুমি করে দিতেই পারো, তাতে কি এসে গেল, কিন্তু ফিজিক্যালি যেটা ফিজিবল নয় সেইটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই, বুঝতে পেরেছো? তারপরে একটা সার্টেন এন এর ভ্যালুর পর থেকে দুটো মানে সব এনার্জি লেভেল কন্টিনিউয়াস হয়ে যাবে, তখন আর ম্যাটারই করবে না এন এর ভ্যালু কি হলো না হলো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম যে এইটা হচ্ছে ডিজেনারেট আর এইটা হচ্ছে নন ডিজেনারেট বা মনোডিজেনারেট, এইটা আমাদের একটু বুঝে নেওয়াটা দরকার। কারণ এই যে পস্টুলেট 3 আমরা পড়লাম বা এরপর যে পস্টুলেট 4টা পড়বো তার সাথে আমাদের 4টে থিওরেম পড়তে হবে, মানে এগুলো তো পস্টুলেট হচ্ছে, তারপরে 4টে ছোট ছোট থিওরেম পড়তে হবে, যেগুলোকে তোমরা প্রবলেমও বলতে পারো থিওরেমও বলতে পারো। প্রবলেম এই জন্য বলতে পারো কারণ তোমাদের ইউনিভার্সিটি পরীক্ষায় আসে, আর থিওরেম এই জন্য বলতে পারো কারণ ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের পরে আরও কিছু করতে হবে। তো ওই 4টে থিওরেম আর পস্টুলেট 4 এইগুলো আমরা পড়বো। ওই 4টে থিওরেম পড়ার জন্য আমার একটু ডিজেনারেসির কনসেপ্টটা লাগবে, তাই আমি ডিজেনারেসি বললাম। আরও অনেক কিছু ডিজেনারেসি সম্পর্কে বললে ভালো হতো, কিন্তু আমি এখন এখানে বলবো না, কারণ পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের যখন 2D পার্টিকেল ইন এ বক্স 3D পার্টিকেল ইন এ বক্স অ্যান্ড সো অন পড়বো, তখন ডিজেনারেসি নিয়ে অনেক কিছু এমনিই বলতে হয়, তখনই বলবো, এখন আর বলার দরকার নেই। সেই জন্য তাহলে কালকে তোমরা কখন বসবে বলো, যখন আমরা পস্টুলেট 4 আর ওই 4টে থিওরেম বলবো, ঠিক আছে? এবার বলো আজকের পড়া থেকে আর কারোর কোনো অসুবিধা আছে কিনা, 1 নম্বর আর 2 নম্বর কালকে কখন পড়বে, এই দুটোর উত্তর দাও। ম্যাম কালকে 6:30 নাগাদে ক্লাস নিলে চলবে ম্যাম? হ্যাঁ 6:30 হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম 6:30 থেকে ভালো সুবিধা হবে ম্যাম, কারণ রাতের দিকে আরো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সন্ধ্যে 6:30 থেকে ভালো হবে না। ও আচ্ছা, তাহলে 6:30 বা 7টা ওরকম 7টা হলে হবে? হ্যাঁ ম্যাম 6:30 নাহলে 7টা কোনো অসুবিধা নেই ম্যাম। কারোর কোনো অসুবিধা নেই তো? না না ম্যাম। ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে ম্যাম আরেকটা জিনিস ছিল বলো বলো। ম্যাম, বলছি যে এই ডিজেনারেসি নন ডিজেনারেসি কোনো ডেফিনেশন টাইপস কিছু লেখানো যাবে কি? না ম্যাম ওই ফার্স্ট পেজটা দেবেন একবারে, ডিজেনারেসির ফার্স্ট পেজটা। এটা মানে ডেফিনেশন ওইটাই, বাবা আমি কত পড়াবো ভেবেছিলাম, এত কম পড়ালাম। মানে হচ্ছে কি বলে ডিজেনারেসি এইটাই যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশনের জন্য যদি কনফিগারেশন আলাদা আলাদা হয়, মানে ওয়েভ ফাংশন যদি আলাদা হয় বাট এনার্জি একই দেয়, মানে কোনো একটা পার্টিকুলার দুটো স্টেটের জন্য ইফ দ্য এনার্জি অফ দ্য টু স্টেটস আর ইকুয়াল বাট দ্য ওয়েভ ফাংশন ইজ ডিফারেন্ট বা কনফিগারেশন যদি ডিফারেন্ট হয় তাহলেই সেটাকে বলা হবে ওই ডিজেনারেট। মানে ডিফারেন্ট স্টেট আর সেম এনার্জি, তাই তো? সেম এনার্জি, হ্যাঁ ডিফারেন্ট স্টেট আর সেম এনার্জি। আর নন ডিজেনারেসি তাহলে ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট এনার্জি, তাই তো? এনার্জি, হ্যাঁ সবই মানে আর কি নন ডিজেনারেট।
এবার কিছু কিছু ক্ষেত্রে ডিজেনারেসিটা অ্যাক্সিডেন্টালি অ্যারাইজ করে, যেটাকে বলে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি, যেটা আমরা পার্টিকেল-লিনিয়ার 2D বক্সে দেখব, যে দ্য বক্স ইজ নট স্কোয়ার ওয়ান, মানে এ আর মানে 2D বক্স মানে কি, দুটো প্যারামিটার থাকবে এ আর বি, তার মানে এবার যেমন কিউবিক্যাল বক্সের ক্ষেত্রে কি বললাম, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হলে, মানে কিউবিক বক্স হলেই ডিজেনারেসিটা দেখতে পাচ্ছি, না হলে কিন্তু ডিজেনারেসি দেখতে পাওয়া যায় না নর্মালি। 2Dর ক্ষেত্রে দেখা যাবে যে এ ইকুয়ালস টু বি হচ্ছে না, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু স্টেটের ক্ষেত্রে মানে এন এক্স আর এন ওয়াই এর কিছু কিছু ভ্যালুর জন্য দেখা যাচ্ছে এ আর বি ইজ নট আ মানে কি স্কোয়ার বক্স না, কিন্তু এ আর বি এর মধ্যে রিলেশনটা এমন একটা রিলেশন থাকে, পার্টিকুলারলি ফর আ রেক্ট্যাঙ্গুলার বক্সের ক্ষেত্রে এ আর বি এর মধ্যে এমন একটা রিলেশন থাকে, যে রিলেশনটা থাকলে এন আর এক্স এর কিছু কিছু ভ্যালুর জন্য ডিজেনারেসি দেখা যায়, সেগুলোকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। ঠিক আছে, এরকম আর কি। ম্যাম হুম, এর আগের পেজটা। এটাই ডিজেনারেসি, মানে ওইটার হ্যাঁ ওই ma'am, ঠিক আলাদা, আছে। ওই আলাদা করে আর মানে কি লিখবে আর কি করবে, এটাকেই লিখবে তোমরা। এই যেটা লিখেছি, তোমার যদি একদম কথার দরকার হয় এটা লিখবে, লেট আস কনসিডার টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট psi i and psi j and a quantum mechanical operator a such that a psi i equals to alpha psi i and a psi j equals to beta psi j হচ্ছে, ঠিক আছে, this ঠিক আছে। case psi n and psi j will be degenerate if alpha equals to beta, এটাই ডিজেনারেসি, এটাই ডিজেনারেসি ডেফিনেশন। ঠিক আছে, না এবার কিউবের যে জায়গাটা ছিল একবার দেখাবেন, কিউবটা যেখানে রেখেছিলেন। এই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ব্যাপার। ঠিক আছে, এবার সবাই বুঝতে পারছো তো? আর কারোর কোনো অসুবিধা আছে? না ম্যাম। ঠিক আছে, না ম্যাম। হ্যাঁ তাহলে কালকে 7টার সময়, হ্যাঁ তাহলে বাকি পার্টটা শেষ করে দেবো, তাহলে পরের সপ্তাহ থেকে কমিউটেশন রিলেশনটা পড়া যাবে। আর কালকে সকালে ওই যারা হচ্ছে রিজিড রোটার পড়ো, তারা রিজিড রোটার কালকে সকালে তাদের রিজিড রোটার মানে পরের জিনিসগুলো যারা পড়ছো আর কি, তো তারা কালকে সকালে 7টায়। ঠিক আছে।